নমস্কার। উত্তরবঙ্গ আহ্বান পেজে আপনাদের সবাইকে স্বাগত। এর আগেও আপনারা উত্তরবঙ্গ আহ্বান পেজে অনেক লাইভ প্রোগ্রাম দেখেছেন, আপনাদের মতামত ব্যক্তও করেছেন। আজকের অনুষ্ঠানেও আপনাদের পাশে পাবো, এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত এই আশা রাখছি। আজ 25শে ভাদ্র। গত 23শে ভাদ্র বুধবার মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৬তম তিরোধান দিবসকে সামনে রেখে ওনার প্রতি শ্রদ্ধা আজকের এই লাইভ অনুষ্ঠান। মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার বিষয়ে তথা ওনার যে অন্তর্নিহিত ভাবনা, নারী শক্তির জাগরণ, মাতৃজাতির সশক্তিকরণ আর সেই লক্ষ্যে আত্মনির্ভর ভারত, এই বিষয়ে আজকে উপস্থাপন করার জন্য আমরা কয়েকজন মাতৃমণ্ডলী একত্রিত হয়েছি। আজকের বিষয় সবার সামনে রাখবো, তার আগে সবার পরিচয় পর্ব আমরা করে নিচ্ছি। উপস্থিত আছেন মাতৃশক্তি জাগরণ মঞ্চ সিতাই খণ্ড এর সম্পাদিকা মাননীয়া সন্তোষী রায়সরকার দিদি। উনি মূলত কোচবিহার জেলার সিতাই খণ্ডের বাসিন্দা। উপস্থিত আছেন রাষ্ট্র সেবিকা সমিতির উত্তরবঙ্গ সম্ভাগ কার্যবাহিকা মাননীয়া নন্দিতা বর্মন দিদি। উনি কোচবিহার জেলার মাথাভাঙা নিবাসী। নমস্কার দিদি। উপস্থিত আছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ আলিপুরদুয়ার জেলার সহ সভাপতি মাননীয়া বিথিকা দাস দিদি, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা খণ্ডে নিবাসরত। এছাড়াও উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, সকলের পরিচিত প্রখ্যাত লেখক মাননীয় শ্রী সাধন কুমার পাল। নমস্কার দাদা। উনি মাথাভাঙা নিবাসী, কোচবিহার জেলার। এছাড়াও ওনার দায়িত্ব আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গ প্রান্তের প্রচার প্রমুখ হিসেবে। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অদ্বৈত চরণ দত্ত দাদা। নমস্কার। আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় সহ প্রচারক প্রমুখ আছেন। এবারে আজকের যে বিষয়, অর্থাৎ পঞ্চানন বর্মা ওনার তিরোধান দিবসকে সামনে রেখে আজকের যে মূল অনুষ্ঠান, সেখানে ওনার সম্পর্কে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত ওনার পরিচয়, ওনার যে ভাবনা, তার আদর্শ আমাদের সামনে উপস্থাপন করবেন মাননীয়া বিথিকা দি। এর আগে সবার প্রতি বিনীত নিবেদন, আমরা সবাই আমাদের নিজের যে মাইক সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম, সেটাকে অফ রাখবো। বিথিকা দি। আজকের এই আলোচনায় উপস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় সহ প্রচারক প্রমুখ অদ্বৈতচরণ দত্ত মহাশয়, উত্তরবঙ্গ প্রচার প্রমুখ সাধন কুমার পাল মহাশয়, রাষ্ট্র সেবিকা সমিতির উত্তরবঙ্গ সম্ভাগের কার্যবাহিকা নন্দিতা বর্মন মহাশয়া, সিতাই খণ্ডের মাতৃশক্তি জাগরণ মঞ্চের সম্পাদিকা সন্তোষী বর্মন মহাশয়া এবং বিউটি দি, সবাইকে আমার নমস্কার। গীতায় বলা হয়েছে যে যখন সমাজে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তখন সেই অন্ধকার অবস্থা থেকে মুক্তির আলো দেখাতে স্বয়ং ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে সমাজকে উদ্ধার করেন। আমরা দেখেছি এই যুগপুরুষরা বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়ে এক নতুন আহ্বানে ডুবন্ত সমাজকে উদ্ধার করেছেন। ইতিহাসে এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি। বিশিষ্ট আইনজ্ঞ, সমাজ সংস্কারক, ছাত্র আন্দোলনের প্রাণপুরুষ এবং নারী জাগরণের অন্যতম কাণ্ডারী, সুপণ্ডিত, সুলেখক ঠাকুর পঞ্চানন বর্মারও আবির্ভাব এই যুগের দাবিতে। যখন রাজবংশী সমাজ তার অতীত গৌরবকে ভুলে সমাজের সমস্ত দিক থেকে তারা পিছিয়ে পড়েছিল এবং অন্ধকারে নিমজ্জিত একটা জাতিতে পরিণত হয়েছিল,
সেই সময়ে তৎকালীন কোচবিহার রাজ্যের মাথাভাঙার কলিশামারি গ্রামে তার জন্ম হয়। পিতা ছিলেন ঘোষাল চন্দ্র সরকার, মাতা চম্পল দেবী। 1866 সালের 13ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি সালটা হয়তো বলতে ভুলে গেছি। এবং বাংলা 1272 সালে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় কোচবিহার তথা এতদ অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে নবচেতনার বীজ তিনি রোপণ করতে তার জীবনকে উৎসর্গ করেছিলেন। সে সময় কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে পড়াশোনার খুব একটা প্রচলন ছিল না। ছেলেদের মধ্যে যদিও বা শিক্ষার কিছুটা ভাবনা ছিল, কিন্তু মেয়েরা সে সময় পড়াশোনা করে স্বাবলম্বী হবে এরকম চিন্তা অবান্তর ছিল। এই প্রতিকূল পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু স্বতন্ত্র এক ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন। 1896 খ্রিস্টাব্দে তিনি MA পাশ করেন। পরবর্তীতে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এবং তিনি রংপুরে গিয়ে সেখানে ওকালতির স্বাধীন ব্যবসায় মনোনিবেশ করেন এবং একই সঙ্গে জাতিকে জাগরণের কাজ তিনি শুরু করেন। এই যে রাজবংশী সম্প্রদায়, তাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটা তারা ভুলে গিয়ে যখন অসহায়, দুর্বল এবং সমাজের সব দিক থেকে পিছিয়ে পড়া একটা জাতিতে পরিণত হয়েছিল, জাতির এই অসহায়ত্ব দূর করার জন্য ঠাকুর পঞ্চানন বর্মা প্রচার শুরু করেছিলেন এবং এক আত্মবিমূঢ়, আত্মবিস্মৃত এক জাতিকে তার আত্মগরিমা, তার আত্মপরিচয় এবং আত্মশক্তি তাদের মধ্যে জাগিয়ে তোলার জন্য এবং তাদের মধ্যে যে ক্ষত্রিয় ধর্ম, যে ক্ষাত্র শক্তি, সেটাকে জাগিয়ে তোলার জন্য তিনি 1917 সালে ক্ষত্রিয় সমিতি প্রতিষ্ঠা করেন। এছাড়াও রাজবংশী সম্প্রদায় যেহেতু পড়াশোনা শিক্ষা দীক্ষার ব্যাপারে অনেকটাই পিছিয়ে ছিল, সেই অসুবিধা দূর এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন তারা হতো, সেই অসুবিধা দূর করার জন্য তিনি ক্ষত্রিয়দের জন্য ছাত্র নিবাস তৈরি করেন। রাজবংশী সম্প্রদায়কে আর্থিকভাবে সবল, স্বাবলম্বী করার জন্য তিনি ক্ষত্রিয় ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তবে নারী রক্ষা বা নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য তিনি তার যে চিন্তা ভাবনা ছিল, সেই সময়ে তিনি যে চিন্তা ভাবনা করেছিলেন তা আজকের দিনেও প্রাসঙ্গিক। 1330 সালের পর থেকে রংপুর জেলায় নারী অপহরণের ঘটনা, নির্যাতনের ঘটনা ভয়াবহ আকার ধারণ করে। সর্বত্রই কান পাতলে শোনা যেত অত্যাচারিতা নারীদের, অপহৃতা নারীদের আত্মচিৎকার। যেন রাজ্যে কোনো রাজা নেই, কোনো শাসন নেই, কোনো বিচার ব্যবস্থা নেই, মনুষ্যত্ব লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল এবং সমাজে পাষণ্ডের অত্যাচারে জর্জরিত হয়ে গিয়েছিল। আমরা সে সময় একটা ঘটনা, খুব চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছিল। প্রথম যে চাঞ্চল্যকর ঘটনা, সেটা বরদা সুন্দরী দেবীকে সে সময় অপহরণ করা হয়েছিল। গাইবান্ধা মহকুমার পলাশবাড়ি থানা এলাকায় তার বাড়ি ছিল। তার স্বামীর সঙ্গে সেখানে তিনি বাস করতেন। সেই সময় তাকে দুষ্কৃতীরা এসে অপহরণ করে নিয়ে যায়। তার স্বামী যখন থানায় এটার অভিযোগ জানাতে যান, বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও থানা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর তার স্বামী ক্ষত্রিয় সমিতিতে তার অবস্থার কথা জানান এবং ঠাকুর পঞ্চানন বর্মা এই অবস্থার কথা শুনে তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেন এর ব্যবস্থা নেওয়ার জন্য এবং অনেক কিছু ঘটার পর তারপর তাকে উদ্ধার করা হয়। আমরা যদি রাধাময়ী দেবীর কথা ভাবি, রাধাময়ী দেবী একজন বিধবা যুবতী নারী ছিলেন। তার ভাইয়ের সঙ্গে তিনি বাস করতেন। তো তিনি যখন একদিন তার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন, সে সময় রাস্তা থেকে হঠাৎ করে ডাকাত সর্দার ফজর আলী এবং তার দলবল এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।
সে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল প্রথমবার, কিন্তু আবার সে ফজর আলী এবং তার আরেক সঙ্গী বালিয়া শেখ তাকে আবার ধরে নিয়ে গিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপরে কিছুদিন পরে সে আবার সেখান থেকে পালাতে সমর্থ হয় এবং পরবর্তীতে যাতে আর এরকম ঘটনা না ঘটে সেজন্য সে এটা আদালতের দ্বারস্থ হয়। এবার আদালতে যেদিন তাদের জেরা ছিল, সাক্ষী দেওয়ার দিন ছিল, সেই সময় রাধাময়ী দেবী এবং তার আরো কয়েকজন সঙ্গী তারা যখন আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, রাস্তায় আবার সেই ফজর আলী তার লাঠিয়াল দল সহ আক্রমণ করে। এইবার কিন্তু রাধাময়ী দেবী হঠাৎ তার কোমর থেকে এক ছোরা বের করে তার বুকে পিছে চালিয়ে দেয়। এইভাবেই সে ফজর আলী সেখানে সঙ্গে সঙ্গে নিহত হয় এবং তার এই অবস্থা দেখে তার বাকি সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায়। যদিও এই ঘটনায় পরে রাধাময়ী দেবীকে বেকসুর খালাস করে দেওয়া হয় এবং এই সমস্ত নির্যাতিতা নারীদের যে আইনি যে সমস্ত সহায়তা সেগুলো সব এই ক্ষত্রিয় সমিতি ঠাকুর পঞ্চানন বর্মার এটা তিনি সবসময় দেখতেন এই ব্যাপারটা। আবার আমরা যদি ঋতুকুমারী বৈষ্ণবী দেবীর কথা ভাবি, তাকেও তার বাড়ি থেকে রাতের বেলা দুষ্কৃতীরা এইভাবে অপহরণ করে নিয়ে যায় এবং তার স্বামীকে প্রচন্ড মারধর করে, যে এত মারধর করে যে 4-5 দিন পর তার স্বামী সেই মারা যায়। এছাড়াও ভেন্ডি বর্মণী, কান্দুরি বর্মণী, এরকম আরো অনেক নাম আমরা পাই যারা এই দুষ্কৃতীদের শিকার হয়েছিল। এবং সে সময় আরো এরকম অসংখ্য হিন্দু নারী মুসলিম দুষ্কৃতীদের দ্বারা প্রতিনিয়ত অপহৃতা, ধর্ষিতা এবং নির্যাতিতা হতেন। সমাজের এই দুরবস্থা দেখে ঠাকুর পঞ্চানন বর্মা স্থির থাকতে পারেননি। তিনি এই নির্দিত ক্ষত্রিয় শক্তিকে জাগানোর জন্য প্রচার শুরু করলেন। এই প্রসঙ্গে তিনি সে সময় জাতিকে জাগানোর জন্য একটা কবিতা লিখেছিলেন, ডাংধরি মাও অর্থাৎ রণমূর্তি মাতা। তিনি সে কবিতার মাধ্যমে তিনি যে জাতিকে জাগাতে চেয়েছেন, তার সেই জাতিকে জাগানোর যে প্রবল আকুল আগ্রহ, সেটা সেই কবিতার যদি আমরা পড়ি তাহলে উপলব্ধি করতে পারবো। তিনি সেখানে ডাংধরি মায়ের কথা বলেছেন যে যখন এক দুষ্কৃতীরা কোনো নারীকে তুলে নিয়ে যাচ্ছে ধর্ষণ করার জন্য, সেই নারীর যে সেই আত্মচিৎকার, সেই চিৎকার শুনে ডাংধরি মাও সে স্থির থাকতে পারেনি। তার হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু সে সাংসারিক জীবনে যে দৈনন্দিন কাজকর্মের যে গাইন, সে গাইন নিয়ে সে তাড়া করেছিল সেই দুষ্কৃতীদের। আবার কখনো এই ডাংধরি মায়ের কণ্ঠেই তিনি শুনিয়েছেন যে স্বামীর সামনে থেকে স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যে বাবার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যে ভাইয়ের সামনে থেকে তার বোনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বাবা বা স্বামী বা ভাই যারা সামনে এই ঘটনা দেখার পরও কোনো প্রতিবাদ করার সাহসটুকু তাদের ছিল না, তাদেরকে তিনি বারবার এই ডাংধরি মায়ের মুখ থেকে ধিক্কার দিয়েছেন এবং তাদের মধ্যে যে খাদ্য শক্তি, যে ক্ষত্রিয়ের যে ধর্ম, সেটা বারবার তিনি তাদেরকে মনে করিয়ে দিয়েছেন। এইভাবে রাজদ্বারে যখন বিচার পাওয়া যাচ্ছে না, অথচ এই অপহরণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে, তখন তিনি পুলিশের উপর নির্ভর না করে তিনি ক্ষত্রিয় সমিতিতে তার স্বেচ্ছাসেবকদের নিয়ে নারী রক্ষা সেবক দল বলে একটা তিনি দল গঠন করলেন। এখানকার স্বেচ্ছাসেবকরা লাঠি খেলা, ছোড়া খেলা এবং বিভিন্ন শারীরিক কলা কৌশলে তারা চর্চা করত, যাতে করে এই সমস্ত দুষ্কৃতীদের তারা সম্মুখীন হতে পারে এবং সমাজের নারীদেরকে রক্ষা করতে পারে। এই সমস্ত স্বেচ্ছাসেবকরা যে অপহৃতা নারীরা ছিল তাদেরকে উদ্ধার করার কাজ করত এবং এই সমস্ত নারীদের ক্ষত্রিয় সমিতিতে স্থান দেওয়া হতো। তাদের যত আইনি সহায়তা তা এই সমিতি থেকেই দেওয়া হতো। এই সমস্ত নারীদের জন্য তিনি আলাদা একটা নারী রক্ষার বিভাগ তৈরি করেছিলেন, যেখানে তিনি নিজের তত্ত্বাবধানে সেই সমস্ত নারীদের লাঠি খেলা, ছোড়া খেলা ইত্যাদি অনেক শারীরিক কলা কৌশল শেখাতেন, যাতে তারা পরবর্তীতে আত্মরক্ষা করতে পারে। এই 100
100 বছর আগে এই ঘটনা ঘটে গেছে, আমরা সেগুলো জানি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ 100 বছর পরেও এই আধুনিক যুগে, এই আধুনিক সভ্য সমাজে আমরা দেখতে পাচ্ছি আজও একই ঘটনা ঘটে চলেছে। বিগত কয়েক বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেই বেশ কিছু ঘটনার সাক্ষী আমরা নিজেই। আমরা দেখেছি কখনো জবা রায়কে ধর্ষণ করে খুন করা হয়, কখনো বা প্রমীলা বর্মনকে ধর্ষণ করে খুন করা হয়, কখনো বা মাম্পি রায়কে ধর্ষণ করে খুন করা হয়। সেই 100 বছর আগের যে দুষ্কৃতীরা ছিল তাদের উত্তরসূরিরা আজও সেই ট্র্যাডিশন সমানে বয়ে চলেছে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দীপিকা দিকে এত সুন্দরভাবে সেই আমরা একটা সত্যি আমরা একটা অসাধারণ বক্তব্য শুনলাম। আজ থেকে প্রায় 100 বছরেরও আগে যে ঘটনা উত্তরবঙ্গে ঘটতো, আমরা বিথিকাদির বক্তব্য থেকে জানলাম বা বুঝলাম সে 100 বছর আগের যে ট্রেডিশন, সেই ট্রেডিশন এখনো চলছে। নারী নির্যাতনের সেই ট্রেডিশন এখনো চলছে, সেটা কিন্তু বন্ধ হয়নি। সেই যারা অত্যাচার করছে তাদের পরিচয়, যারা অত্যাচারিত হচ্ছে তাদের পরিচয় কিন্তু একই, পরিচয়গুলো পাল্টায়নি। যাদের হাতে অত্যাচারিত হচ্ছে তাদের হাতে এখনো অত্যাচারিত হয়ে যাচ্ছে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সময় রায় সাহেব পঞ্চানন বর্মা রুখে দাঁড়িয়েছিলেন। আমি যতটা জানি সেই অনুশীলন সমিতির পুলিন দাসের লোকজন এসেছিল এখানটায় মায়েদের বোনেদের লাঠি খেলা শেখাতে, লাঠি খেলা, ছোড়া চালানো, এগুলো শেখানো হতো। শুধু ধর্ষিতা মায়েদের উনি যে উদ্ধার করতেন, আইনি সহায়তা সেটাই নয়, তাদেরকে কাছে রাখতেন, রেখে তাদেরকে আবার স্বনির্ভর করার জন্য লাঠি খেলা শেখাতেন, ছোড়া চালানো শেখাতেন, শিখিয়ে তারপর তাদেরকে সমাজে ছাড়তেন। অর্থাৎ এতটা স্বাবলম্বন, স্বনির্ভর করার জন্য উনি কিন্তু চেষ্টা করেছেন। আজ থেকে 100 বছরেরও বেশি আগে তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল আমরা ভাবতে পারি না, তখন এরকম একটা অবস্থা ছিল। আমি এক ব্রিটিশ সাহেবের রিপোর্ট পড়ছিলাম। ব্রিটিশ সাহেব লিখেছেন যে সেই সময় যদি কোনো মায়েরা পড়াশোনা করতো, মেয়েরা, তাকে কেউ বিয়ে করতো না। মানে সমাজটা এতটাই ছিল অন্ধকারাচ্ছন্ন। সেই সময়ে উনি লাঠি খেলা শেখাচ্ছেন, সেই সময় উনি ছোড়া খেলা শেখাচ্ছেন, এটা সত্যি একটা অভাবনীয়, এটা ভাবা যায় না। অর্থাৎ আজকের দিনে যেটা ভাবছে সমাজ, এই ভাবনাটা উনি 100 বছর আগে ভেবেছিলেন। সুতরাং আজকের যে এই যে সমাজ ব্যবস্থার এই যে সমস্যা, এটা দূর করতে গেলে আমার মনে হয় সেই ভাবনাটাকে আবার আমরা আমার সমাজে আনা উচিত। আর না আনলে পরে আমাদের সমাজকে রক্ষা করা যাবে না। যাই হোক, খুব অসাধারণ একটা বক্তব্য আমরা শুনলাম, খুব ভালো লাগলো, আমরা অনেক সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ আমাদের বিথিকা দিদিমণিকে, অনেক ধন্যবাদ। ঠিক, হ্যাঁ, এরপর অফ করা আছে, মিউট করা আছে, একটু এটা আনমিউট করে নিয়ে বলতে হবে। হ্যাঁ, ঠিক। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। অসাধারণ বক্তব্য শুনলাম বিথিকাদির মুখ থেকে। তো এতক্ষণ উনি যে সেই পরিস্থিতিতে আমাদের যে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামে গঞ্জে মেয়েদের উপর এখনো যে একই রকম ভাবে অত্যাচার চলে আসছে, মেয়েরা প্রতি পদে নির্যাতিতা হচ্ছেন, এমনকি শেষ পর্যন্ত তাদের খুনও হতে হয়েছে। তো সেই বিষয় আমাদের সামনে তুলে ধরবেন সন্তোষীদি। ওই বিষয়টা রাখার জন্য আমি সন্তোষীদিকে আগ্রহ করব। আগে দাদা আজকে সন্তোষীদি নেই মনে হচ্ছে, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে অন্য কেউ রাখুক, এলে পরে নয় রাখবে বিষয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের সামনে কিছু বিষয় রাখবেন রাষ্ট্র সেবা সমিতি সম্পর্কে মাননীয়া নন্দিতা দিদি। দিদি আপনি আনমিউট হয়ে যান। হ্যাঁ দিদি। হ্যাঁ নন্দিতা দি।
পঞ্চানন মনীষী পঞ্চানন বর্মার যে ভাবাদর্শ মেয়েদের অর্থাৎ নারীদের সশক্তিকরণ, সেই বিষয়ে রাষ্ট্র সেবিকা সমিতির যে সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। তো সেই বিষয়ে আমাদের সামনে এখন উপস্থাপন করবেন নন্দিতা দি। আপনি আপনার বিষয় রাখবেন, এখন আপনাকে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ও এবার নন্দিনী দিদি ঢুকছে, ঠিক আছে, আমারটা কাটে গেল। হ্যাঁ, বিউটি দি এবার। নন্দিতা দি, কিছু শব্দ শোনা যাচ্ছে না দিদি। নন্দিতা দি, শোনা যাচ্ছে না কিছু। যাই হোক, দিদির ওখানে বোধহয় নেটওয়ার্ক কিছু সমস্যা রয়েছে, কিছু সাউন্ড সিস্টেমে কিছু সমস্যা আছে মনে হচ্ছে। তো আমরা Unmute করা আছে, প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, কিন্তু শোনা যাচ্ছে না দিদি। আপনার হেডফোনটা একটু মুখের কাছে নিয়ে আসুন, কিছু শোনা যাচ্ছে না আসলে। হেডফোনে কিছু সমস্যা আছে, হেডফোনের কানেকশনে কিছু সমস্যা আছে, কানেকশন দেখতে হবে। হেডফোনটা যেখানটা লাগিয়েছে মোবাইলে সেখানটা কিছু সমস্যা আছে। হেডফোনের কানেকশনটাকে একটু দেখে নিতে হবে। আচ্ছা, নন্দিতা দি ততক্ষণে নিজের আহ, যে সমস্যাটা আছে সেটা একটু ঠিক করে নিন। আমরা এগিয়ে যাচ্ছি দাদা। ঠিক। যে আমাদের যে প্রত্যক্ষদর্শী 2016 সালে একটি মর্মান্তিক ঘটনা, ঝর্ণা বর্মন, সেই সীতাইখণ্ডেরই একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেটা বিথিকাদি একটু আগে তুলে ধরেছিলেন সেই বিষয়টা। তো সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সেই ঘটনার প্রতিবাদী একটি মুখ, সেই ঝর্ণা বর্মন এর গণধর্ষণ হয়েছিল, শেষ পর্যন্ত তাকে খুন করা হয়েছিল। অত্যন্ত গরিব পরিবারের একটি মেয়ে। তো তার পরবর্তীতে ওনার যে তার যে সপক্ষে কিছু দোষীদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি পাইয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা আমাদের সন্তোষীদি করেছিলেন এবং এখনো করেই চলেছেন। তো এই ঘটনার পুনরাবৃত্তি, মানে এই পুরো ঘটনাটা আমরা সন্তোষীদির মুখ থেকে একটু শুনতে চাই, যে সেদিন ঠিক কি হয়েছিল, সেই সময় থেকে এখনো পর্যন্ত আপনার যে জার্নি সেটা কিরকম চলছে। দিদি, সন্তোষীদি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে কি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো একদম স্পষ্ট। এই আচ্ছা, এই আলোচনা সভায় উপস্থিত সবাইকে শ্রদ্ধা ও নমস্কার। আজ মেয়েরা নিজেদের বাড়িতেই সুরক্ষিত নয়, তারই একটি বাস্তব ঘটনা আমি তুলে ধরব এই আলোচনা সভার মধ্যে। পিতৃহারা নিতান্ত গরিব পরিবারের মেয়ে ঝর্ণা বর্মন, মা দিনমজুর, বাড়িঘরের অবস্থাও তেমন ভালো নয়। মেয়েটি পড়াশোনায় ভালো ছিল। ঝর্ণা সবেমাত্র মাধ্যমিকে ওঠে, তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেয় একদল দুষ্কৃতিকারী। সালটা ছিল 2016 সাল, জানুয়ারি মাসের 19 তারিখ। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে। সেই ঘুমন্ত মেয়েটিকে দুষ্কৃতিকারীরা চুরি করে। সারা রাত বাচ্চা মেয়েটিকে অকথ্য অত্যাচার করে খুন করা হয় এবং নিথর দেহটি লুকানোর জন্য কাঁচা পায়খানার স্ল্যাবের নিচে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়, কিন্তু ঈশ্বরের কৃপায় তারা ব্যর্থ হয়। দেহটি ওখানেই ফেলে পালিয়ে যায়। 20 তারিখ ভোরবেলা মেয়েটির জেঠিমা পায়খানা করতে গিয়ে ঝর্ণার বিবস্ত্র, ক্ষত বিক্ষত
খড়ের আটি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া নিথর দেহ পড়ে থাকতে দেখে ও চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ঝর্ণার মা সহ অন্যান্যরা ও আমরা গ্রামবাসীরা ছুটে যাই। মায়ের গায়ের চাদর দিয়ে বস্ত্রহীন দেহটিকে ঢেকে দেওয়া হয় এবং মুখ থেকে খড়ের আটি বের করা হয়। এই নৃশংস ঘটনার কথা শুনে সারা সিতাই ব্লকের লোক বাড়িতে ভিড় করে। পুলিশকে খবর দেওয়া হয়, সাংবাদিকরা আসেন। প্রথমে পুলিশ দেহটিকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা গ্রামবাসীরা পুলিশের সামনে বিক্ষোভ করি ও বাধা দিয়ে তদন্তের দাবি করি। পরে পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পুলিশি তদন্তে 3 জন আসামি ধরা পড়ে। আসামিদের নাম হযরত মোহাম্মদ অফিকুল মিয়া ও ওয়াসিম আকরাম। প্রথম 2 জন আসামির পরিবারে ছেলে, মেয়ে ও স্ত্রী আছে। তৃতীয় জনকে নাবালক সাজিয়ে হোমে পাঠানো হয়। এই ঘটনাটি একটি জলজান্ত উদাহরণ যে আমরা মা ও মেয়েরা নিজের বাড়িতেও সুরক্ষিত নই এবং এর সঠিক বিচার হওয়া দরকার। ঘটনার অব্যবহিত পরে সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। স্তম্ভিত এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়ে। প্রশাসনের কড়া পদক্ষেপ এবং অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঘটনার কয়েকদিন অতিক্রান্ত হলেও পুলিশ এবং প্রশাসন মূল অভিযুক্তকে শাস্তির বিষয়ে নির্লিপ্ত থাকায় জনমানসে নানা প্রশ্ন উঠেছে। প্রশাসনের সদিচ্ছা নিয়ে আমরা সন্দিহান। ঘটনার কয়েকদিন পর সংঘের কার্যকর্তারা নির্যাতিতার বাড়ি আসেন, নারী সমাজকে এগিয়ে আসার পরামর্শ দেন। তারাই আমাদের আন্দোলন করার প্রেরণা জাগান। বিজেপি বিশ্বপ্রিয় চৌধুরী এবং অন্যান্য নেতারা নির্যাতিতের বাড়িতে আসেন। আমরা সেদিনও ওনাদের কাছে পরামর্শ নেই। এরপর আমরা মহিলারা কলকাতায় ছুটে যাই। সেখানে রূপা গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে দেখা করি। তারপর কামদুনি আন্দোলনের নেত্রী টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালের বাড়ি যাই এবং ওনাদের আন্দোলনের সমস্ত ঘটনা আমরা শুনি। এরপর আমরা বাড়ি ফিরে আসি এবং আন্দোলনের ময়দানে নামি। প্রথমে আমরা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিতাইয়ের বুকে মিছিল বের করি এবং থানায় ডেপুটেশন দেই। মাতৃশক্তি জাগরণ মঞ্চ গঠন করে প্রতিদিন থানায় যাওয়া শুরু করি, যাতে থানার আইসি 3 মাসের আগে এফআইআর কোর্টে পাঠান এবং বিডিও, এসডিপিও, এসডিও আরো অন্যান্য সকল জায়গায় আমরা ডেপুটেশন দেওয়া শুরু করি। এর জন্য আমাদের অনেক লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয়েছে। সঠিক বিচারের আশায় আমরা পিছিয়ে যাইনি। এরপর থানাওয়ালা বিরক্ত হয়ে 3 মাসের কিছুদিন আগেই এফআইআর কোর্টে পাঠান। প্রথমে জুভেনাইল আদালতে বিচার শুরু হয়, ওয়াসিম আকরামের জামিন হয়। এরপর 44 জন সাক্ষীর সাক্ষ্য শুরু হয়। আমরাও এবং নেতানেত্রীর সহযোগিতায় উকিলের সঙ্গে পরামর্শ করি এবং এর জন্য আমাদের নিজেদের পয়সাও অনেক খরচ করতে হয়েছে এবং গ্রামের 2-1 জনের কাছে আমাদের সাহায্য তুলতেও হয়েছে। আমরা হাল ছাড়িনি। এখনো 2 জন আসামি জেলে রয়েছে। যতদিন না রায় পাচ্ছি ততদিন আমরা হাল ছাড়বো না। এখনো কয়েকজন সাক্ষীর সাক্ষ্য বাকি আছে। আমরা চাই এই লড়াই সারা উত্তরবঙ্গে জুড়ে চলুক, কারণ এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এটা আমাদের সম্মান রক্ষার লড়াই। এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এখনো আমরা হাল ছাড়িনি আর হাল ছাড়বো না। নমস্কার, এটুকু বলছি। এটা হচ্ছে 2016 সালের ঘটনা। তখন থেকে আমাদের এই সংগ্রাম চলছে। আমরা মাঝে মাঝেই আমাদের কোর্টে যেতে হচ্ছে। এখন লকডাউনের কারণে আপাতত বন্ধ আছে সবকিছু। আবার যখন স্বাভাবিক হবে তখন আমাদের আবারও যেতে হবে। ঠিক আছে, নমস্কার। এটুকু বলে আমার কথা এখানে বিরাম রাখছি। ধন্যবাদ আমাদের সন্তোষী দিকে।
যে ঘটনার কথা এখানটা আমরা শুনলাম, আমিও সেই ঘটনার কিন্তু সাক্ষী। আমিও কিন্তু ঝর্ণা বর্মনের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম সেদিন দেখেছিলাম সন্তোষীদের নেতৃত্বে কি করে গ্রামের মহিলারা একত্রিত হচ্ছে। সেই দিন আমার ওই বাড়িতে গিয়ে কিন্তু রায় সাহেব পঞ্চানন বর্মার কথা মনে পড়ছিল, যে উনি এই যে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যে লড়াইয়ের যে ধারা উনি যে তৈরি করেছিলেন, তার প্রতিফলন কিন্তু আমরা সিতাইতে দেখতে পেয়েছি। নাহলে সন্তোষীদের বাড়িতে যে ধরনের অত্যাচার হয়েছে এই প্রতিবাদ করার জন্য, আমি তার অল্প বিস্তর জানি। সামাজিক, আর্থিক, শারীরিকভাবে নির্যাতন করার ধমকি, হুমকি সেগুলোও কিন্তু গেছে এবং এখনো আসছে। আরেকটা এখানটায় সন্তোষীদি উল্লেখ করেনি, মানে আমার বোনের মতন আমাকে দাদা বলেই ডাকে, উল্লেখ করেনি, ওরা কামদুনিতে ছুটে গিয়েছিল। ওই যে টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তাদের সাথে যোগাযোগ করে এসেছে, তাদের থেকে গাইডলাইন্স নেওয়ার জন্য যে কি করে এখানটা আন্দোলন দাঁড় করানো যায়। সেসব ঘটনা উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছিল, ছবি সহকারে প্রকাশিত হয়েছিল, সেগুলো আমরা দেখেছি। সুতরাং যে আন্দোলনের ধারা তখন শুরু করেছিল, এটা সত্যি আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এটা আমাদের সমাজের পক্ষে একটা শুভ লক্ষণ। এবং সমাজের অনেক বিদ্বান বুদ্ধিমান মানুষরা এখান থেকে শিখতে পারেন, তারা প্রেরণা নিতে পারেন। সিতাইয়ের এই আমাদের সন্তোষীদের নেতৃত্বে কি করে ওখানটা আন্দোলন তৈরি হয়েছিল, নিজের পরিবার, নিজের সংসার, নিজের সম্মান, সবকিছুর প্রতি হুমকি ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দাঁড়িয়ে আছে। আজকেও কিন্তু অনেকে এই যে পেছনে জড়ো হয়ে আছে, সেই গ্রামেরই কিন্তু ঘটনা, সবাই জড়ো হয়ে আছে, তাদের কতটা আগ্রহ যে এই ঘটনার বিচার তারা চায়, দেখতে চায় যে আসামির অন্তত শাস্তি পাক। সুতরাং এটার এই ধারা আজকে সারা উত্তরবঙ্গ যদি শুরু হয়, আশা করি এই আমরা আগামী দিনে এই যে সমস্যা, এই সমস্যার হাত থেকে অনেকটাই পেতে পারবো। ঠিক আছে বিউটি, এর পরবর্তী আমরা যাব। নমস্কার, অসংখ্য ধন্যবাদ সন্তোষীদিকে। অত্যন্ত প্রতিবাদী একটি মুখ আমাদের সামনে, সবার সামনেই এই প্রতিবাদী মুখ আরেকবার আমরা দেখতে পেলাম। এবারে একই রকমের ঘটনা, শুধু আমাদের উত্তরবঙ্গের সেই যে আমরা সিতাই খণ্ডের যে ঘটনাটা শুনলাম, শুধু এটাই নয়, আমাদের উত্তরবঙ্গ যে প্রান্ত আছে সংঘের দৃষ্টিতে, তো সেই প্রান্তে কিন্তু অনবরত এই ঘটনাগুলি ঘটেই চলেছে। আমরা প্রত্যেক দিন যদি খবরের পাতায় দেখি, তো এইরকম ঘটনা আমাদের চোখে পড়ে, এরকম একটা মানে হয়ে যাচ্ছে। তো আমরা নিজেরা মেয়েরা সশক্তিকরণ হব, এই আশা নিয়ে আমরা যে পথে এগোবো, তার কিছু পদক্ষেপ বলতে পারেন, বা সেই ভাবধারায় আদর্শিত মেয়েদের তৈরি করা, সেরকম একটি সংগঠন রাষ্ট্র সেবিকা সমিতি। তো সেই সমিতির বিষয়ে অল্প বিস্তর কিছু বিষয় রাখবেন আমাদের মাননীয়া নন্দিতাদি। নন্দিতাদি প্রথমে দিদি, আমিও বলতে হবে প্রথমে দিদি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এবার। নমস্কার। উপস্থিত মাননীয় আমার বড়দা ভাই অর্থাৎ মাননীয় অদ্বৈত চরণ দাদা, যাকে আমি প্রথম দর্শনেই বড় দাদা হিসেবে গ্রহণ করেছি। নমস্কার আমার সুখ দুঃখের সর্বক্ষণের আপনজন দাদা অর্থাৎ মাননীয় সাধনদা। নমস্কার আমার প্রান্ত সহ কার্যবাহিকা আমার দিদি, বড় দিদি, এবং আমার শুভেচ্ছান্তে আমার স্নেহের বোনেরা। সর্বোপরি এই অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন, দাদা, দিদি, ভাই, বোন, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি অনভ্যস্ত অবস্থায় কিছু বলবো। আমি দিদির কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি নন্দিতাদি, যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গরিমা বেঙ্গানিতি। হ্যাঁ বলছি, মাননীয় গরিমা বেঙ্গানিতি। আপনার পরিচয় আমি পরিচয় এখন করার আপনি শুরু করুন। উনি রাষ্ট্র সেবিকা পশ্চিমবঙ্গ প্রান্ত আছে, যে মাননীয় গরিমা বেঙ্গানিতি
উত্তর দিনাজপুর বর্তমানে উত্তর দিনাজপুর জেলার সাহেবগঞ্জ খণ্ডে নন্দিতা দি। হ্যাঁ, নন্দিতা দি। আচ্ছা। তো সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি সামান্য একটু বলবো। ঠাকুর পঞ্চাননের তিরোধান দিবস উপলক্ষে তার মহান কর্মময় জীবন দর্শন এবং আমাদের রাষ্ট্র সেবিকা সমিতির আদর্শ ও উদ্দেশ্যের মেলবন্ধন। রায় সাহেব ঠাকুর পঞ্চানন যে সময়ে জন্ম নিয়েছিলেন, অর্থাৎ তার জন্মকাল, সেই ঊনবিংশ শতাব্দী যেন বাংলা তথা বাঙালির জীবনে নবজাগরণ এনে দিয়েছিলেন। সেই সময়ের বাঙালি মহান পুত্ররা প্রত্যেকে তার নিজ নিজ কর্মে, নিজ নিজ গুণে বাঙালিকে শ্রেষ্ঠত্বের আসন লাভ করে দিয়েছিলেন। ঠিক একইভাবে ঠাকুর পঞ্চাননও তার জাতির জন্য, জাতির জনক হয়ে এবং সমগ্র মানব জাতির জন্য অনেক মহান কাজ করে গেছেন। বিশেষত তিনি রাজবংশী জাতির ভ্রাতৃত্ব ঘোচানোর জন্য উপবিদ প্রদান অর্থাৎ পৈতা দান করে ক্ষত্রিয়ত্ব অর্জন করে দিয়েছিলেন। তিনি সমগ্র মানব জাতির হিত সাধনের জন্য আজীবন আপ্রাণ চেষ্টা করে গেছেন। সমাজের পতিত, নিপীড়িত, বঞ্চিত এবং অবদমিত সকল মানুষের জন্য তিনি যে কর্মকাণ্ডে প্রয়াস রেখেছেন, বিশেষ করে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বুকে এরকম আদর্শ বা অভাবনীয় চিন্তাশীল ব্যক্তির পরিচয় খুবই কম পাওয়া যায়। মানব কল্যাণের যে পরিধি অর্থাৎ আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সামাজিক, আত্মিক, শৈক্ষিক এবং আর্থিক বিস্তারের জন্য যে প্রয়াস তিনি চালিয়েছিলেন, তার জুড়ি মেলা ভার। তার মতো সমাজ সংস্কারক বিরল এই এখনকার দুনিয়ায়। আত্মিক শক্তিতে উজ্জীবিত করার জন্য তিনি গায়ত্রী মন্ত্র জপ করা, শক্তিশালী জীবনের জন্য শরীর চর্চা করা, লেখাপড়ায় একনিষ্ঠ হওয়া, সর্বোপরি নারী রক্ষায় ডাংধরিমা ও কবিতা রচনা করে নারী শক্তিকে জাগরিত করে সমাজকে রক্ষা করার কথা তিনি ভেবেছিলেন। আজ আমার বিষয় হচ্ছে রাষ্ট্র সেবিকা সমিতির সম্বন্ধে কিছু বলা। আজ ঠাকুর পঞ্চাননের জীবন চর্চায় মানব কল্যাণের তরে তার যে কাজের গতি বা ভাবনা, ঠিক এমতো মানব কল্যাণ, বিশেষত নারী জাতির কল্যাণ তথা রাষ্ট্রের কল্যাণ চিন্তা বন্দনীয় মৌসিজি অর্থাৎ লক্ষ্মীবাঈ কেলকরের জীবনে বা কর্মে উদ্ভাসিত হয়েছিল। মৌসিজি মহারাষ্ট্রের নাগপুরে 1905 সালে 6ই জুলাই এক হিন্দুত্ববাদী দেশভক্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আর সেখানে তার মাকে তিনি প্রতিবাদের ভাষায় কথা বলতে দেখে তিনি সেখান থেকে অন্যায়ের প্রতিবাদ শিখে আস্তে আস্তে করে বড় হয়েছেন। তার বাবা ইংরেজ অধীনে চাকরি করতেন, অর্থাৎ সেই রোজগারের পয়সা ইংরেজ সরকারের কাছ থেকেই আসতো বাড়িতে। কিন্তু তার মা সেই সংসার খরচের পয়সার থেকেই স্বদেশী পত্রিকা, কেশরী পত্রিকা নিয়ে তিনি দেশ দশের সমাজের স্বদেশীদের খবর তিনি সংগ্রহ করতেন এবং ব্যথিত হতেন বা তার বিরুদ্ধে কিছু করার কথা তিনি ভাবতেন। তো একদিন তার বাড়িতে ইংরেজ একজন ব্যক্তি এসে দেখলেন তার বাড়িতে কেশরী পত্রিকা, এটা কি করে আসলো? ইংরেজদের অধীনে চাকরি করার টাকায় ইংরেজ বিরোধী পত্রিকা বাড়িতে থাকবে, পড়া হবে, এটা তো ঠিক না। তিনি এটাতে বীতশ্রদ্ধ হয়ে একটু ক্রোধ প্রকাশ করলেন। কিন্তু মৌসিজি দেখলেন তার মাকে খুব গম্ভীর ভাবে সুস্থ মাথায় উত্তর দিতে, যে যখন সংসারের টাকা আমার স্বামী আমাকে দেন, সেটা তখন আমার টাকা হয়ে যায় এবং সে টাকায় আমি আমার ইচ্ছা মতো যা কিছু করতে পারি। মৌসিজি দেখলেন যে মার প্রতিবাদের ভাষাটা সঠিক ছিল। সেই ইংরেজ ব্যক্তি মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সেই থেকে মৌসিজির পথ চলা শুরু। মৌসিজি দেখলেন যে নারী সমাজের ছোট থেকে তিনি বড় হলেন, নারীদের প্রতি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা। মা অফ হয়ে গেছে, আসো দৌড়ে, কি হলো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে দিদি, শোনা যাচ্ছে। তিনি দেখলেন ছোট থেকে দেখলেন বিভিন্ন রকমের গল্প শুনলেন, বিভিন্ন রকমের পত্রিকায় দেখলেন যে কমলা লেবুর মানে পেটের দায়ে যে কমলা লেবু বিক্রেতা মেয়েরা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে কমলা লেবুর ব্যবসা করে উদরপূর্তির কথা ভাবতেন। যখন তারা সেই টাকা সঠিক সময়ে জমা দিতে পারতেন না, তখন সেই মেয়েরা মহাজনের কাছ থেকে দেহভোগী হয়ে নিন্দার জায়গায় বা অত্যাচারের জায়গায় বা অসহায়ের জায়গায় পৌঁছে যেতেন। এটা মৌসিজি খুব ব্যথা দিত। এবং কি করে তার প্রতিকার করা যায়, মেয়েদের হয়ে কি করে কাজ করা যায়, সমাজের বুকে মেয়েদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, দুঃখের হাত থেকে তাদের বাঁচানো যায়, লাঞ্ছনার হাত থেকে বাঁচানো যায়, এই ছোট থেকে তার একটা চিন্তা ভাবনা শুরু হয়।
এভাবে তার বিয়ে হয়ে গেল ওয়ার্ধায়, মহারাষ্ট্রের ওয়ার্ধায় বিয়ে হওয়ার পর সেখান থেকে তার চিন্তন শক্তি বেড়ে যায়। বিভিন্ন রকমের পত্রিকা তিনি সংসারের কাজের শেষে বিভিন্ন রকমের খবর সংগ্রহের জন্য এবং দেশ, সমাজ, নারী জাতির কথা ভাবতে ভাবতে তার মাথায় আসতো যে আমার সব রকমের খবর রাখা উচিত। তিনি সংসারের কাজের শেষে রাতের বেলা করে যে সংসারের কাজের জন্য সারাদিন আমার সংসারের জন্য, কিন্তু রাতের সময়টুকু সেটা আমার জন্য, তখন তিনি সেই সময় বিভিন্ন রকমের পত্রিকা পড়তেন এবং সেখান থেকে সমাজের খবরাখবর তিনি জানতে পারতেন। তো একদিন তিনি সকাল পত্রিকায় দেখলেন যমুনাবাই হিংলেকরের সেই নারী শক্তিকে জাগরিত সুন্দর ভাষণ পাঠ, যে নারীরা শুধু সংসার পালনে, সন্তান পালনে ব্যস্ত থাকবে, সমাজে তাদেরও একটা জায়গা আছে, তারা সমাজের কথা ভাববে, সমাজকে নিয়ে চিন্তা করবে। এরকম শুধু ঘরে বসে থাকলেই নারীদের চলবে না, তাদেরও সমাজের কাজে বেরিয়ে পড়তে হবে। এই কথা ভাবতে ভাবতে মৌসিজি ভাবলেন যে কি করে নারীদেরকে সমাজের কাজে যুক্ত করা যায়, বা আমি নিজেই কি করে সমাজের কাজে যুক্ত হব। এই ভাবনার থেকে তিনি আস্তে আস্তে গান্ধীজির পিকেটিং এ, গান্ধীজির বিভিন্ন আলোচনা সভায় যাওয়া শুরু করলেন এবং গান্ধীজির আশ্রমে তিনি সন্ধ্যা আরতিতে যাওয়া শুরু করলেন। সন্ধ্যা আরতির পরে সেখানে একদিন আলোচনায় গান্ধীজি বললেন যে মায়েদেরকে সীতার আদর্শে তৈরি করুন, মায়েরা সীতার আদর্শে তৈরি হলে তারাই ঘরে ঘরে রাম তৈরি করবেন। তো এই কথা নিয়ে তিনি ভাবতে ভাবতে কিভাবে মায়েদেরকে সীতার আদর্শে তৈরি করা যাবে, সমাজে তাদেরকে কিভাবে প্রকাশিত করা যাবে, এই ভাবতে ভাবতে তিনি স্বামী বিবেকানন্দের একটা বই পেলেন। সেই বইয়ে তিনি দেখলেন স্বামীজি বলছেন যে গরুর পাখি যখন উঠতে যাবে তখন তার দুটি ডানাই সমান শক্তিশালী লাগবে, একটা যদি কমজোরি হয়, একটা বেশি শক্তিশালী হয়, তাহলে তিনি সঠিক সময়ে সঠিকভাবে সেখানে পৌঁছতে পারবেন না, তিনি মুখ থুবড়ে পড়ে যাবেন। ঠিক আমাদের দেশকে, আমাদের সমাজকেও যদি আমরা উন্নতির শিখরে নিতে চাই, শক্তিশালী করতে চাই, দেশ মাকে আমরা শ্রেষ্ঠ আসনে বসাতে চাই, তাহলে আমাদেরও এই সমাজের যে দুটি পাখি, নারী এবং পুরুষ, তাদের দুজনকেই সমান শক্তিশালী হয়ে, সমান শিক্ষিত হয়ে, সমান চিন্তা ভাবনায় এগোতে হবে। এই দুইটা ঘটনাই মৌসিজিকে আরো অনুপ্রাণিত করলেন যে কি করে তাহলে আমি এই কাজ করব। তিনি ভাবতে ভাবতে তার চিন্তার স্ফুরণ থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরম পূজনীয় ডক্টরজির সাথে তার দেখা হলো। তার ছেলেরা শাখায় যেতেন, শাখার থেকে এসে বিকেল বেলা আবার বাড়িতে সেই শাখার যে কার্যক্রম বাড়িতে তারা অভ্যাস করতেন। এটা দেখে মৌসিজি জিজ্ঞেস করলেন যে তোরা কোথায় শিখিস, কিসের জন্য শিখিস। ছেলেদের কাছ থেকে জানতে পারলেন যে তাদের শাখায় দেশভক্তি শেখানো হয়, শারীরিক শক্তি অর্জনের জন্য সেখানে বিভিন্ন রকমের খেলাধুলা, ব্যায়াম চর্চা করানো হয় এবং বিভিন্ন রকমের চিন্তনশীল আদর্শ যুক্ত ভাবনা সেখানে শেখানো হয় বা করানো হয়। এই থেকে মৌসিজি আস্তে আস্তে ডক্টরজির সাথে দেখা করার কথা ভাবলেন এবং ঈশ্বরের আশীর্বাদে তার দেখাও হয়ে গেল এবং ডক্টরজির অনুপ্রেরণায়, সহযোগিতায় সেই সময় মৌসিজি 1936 সালের বিজয়া দশমীর দিনে রাষ্ট্র সেবিকা সমিতির প্রতিষ্ঠা করেন। এই রাষ্ট্র সেবিকা সমিতির মাধ্যমেই তিনি নারীদের মধ্যে সীতার আদর্শ, দ্রৌপদীর তেজ শক্তি বহন করার, বর্জন করার বা দেওয়ার কথা তিনি ভাবলেন এবং সেই থেকেই শাখার কার্যক্রম শুরু হয়ে যায়। তিনি ভাবলেন যে নারীরা যদি আত্মশক্তিতে বলীয়ান হয়, আত্মশক্তিতে বিশ্বাসী হয়, তাহলে তারাই তাদেরকে রক্ষা করতে পারবে, তাছাড়া কেউ কোনোদিন তাদেরকে রক্ষা করতে পারবে না। তিনি পত্রিকায় দেখলেন যে নতুন এক দম্পতি কলকাতায় পার্ক স্ট্রিটে ঘুরতে আসতেন, স্বামীকে গাড়িতে বেঁধে রেখে দুষ্কৃতীরা স্ত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে আবার গাড়িতে ফেরত দিলেন। স্বামী প্রশাসনের ভয় দেখাইলে তারা বললেন যে আমরা প্রশাসন জানি না, আমাদের বাহুবলই আমরা জানি, এই বাহুবলের দ্বারা আমরা আমাদের ইচ্ছা শক্তিকে পূর্ণ করি। এ কথা থেকে মৌসিজি আরো বেশি শক্তি অর্জন করলেন এবং প্রতিবাদী মনোভাব নিয়ে সমিতির কাজে জোরদার সময় দেওয়া শুরু করলেন। সেই সমিতির কাজ কিভাবে তার প্রচার হবে, আরো শক্তিশালী হবে, তার জন্য তিনি বাড়িতে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য একটা স্কুলের ব্যবস্থা করলেন এবং স্কুলের শিক্ষিকারা থাকার জন্য তিনি তার বাড়িতেই জায়গা করে দিলেন এবং তার ছোট যা এই কাজে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তিনি এইটুকু সবসময় ভাবতেন যে রামায়ণ মহাভারত তার
খুব অন্তরের পাঠ্য ছিল, অন্তরের ভালোবাসার জায়গা একটা ছিল। সেটা পড়ে পড়ে তিনি দেখতেন যে রামায়ণে সীতা অশোকবনে বন্দিনী থেকে তাকে কে রক্ষা করেছিল, তার যে সতীত্ব কে রক্ষা করেছিল, সেখানেও তার আত্মিক শক্তি, আত্মবিশ্বাস তাকে রক্ষা করেছিল। এবং দ্রৌপদী কৌরবদের যে নোংরা জঘন্য পৈশাচিক যে বস্ত্রহরণ হচ্ছে, বস্ত্রহরণের মতো নোংরা যে পৈশাচিক কর্ম, সেই কর্মের থেকে দ্রৌপদীকে কে রক্ষা করেছিল, সেখানেও দ্রৌপদীর আত্মশক্তি রক্ষা করেছিল। তাই তিনি এই যে নারীদের মধ্যে আত্মশক্তি জাগরণের জন্য সমিতির শাখায় তিনি বিভিন্ন রকমের কার্যক্রমের কথা ভেবে যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলেন। আমাদের রাষ্ট্র সেবিকা সমিতি ভারতীয় হিন্দু মহিলাদের শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধন তথা রাষ্ট্র ও বিশ্ব কল্যাণে নিয়োজিত সংগঠন। সমিতি বিশ্বাস করে আবহমান কাল ধরে বৈদিক সংস্কৃতির বিচ্যুতি আমাদের দেশের নারীর সমাজের দুর্দশার কারণ। প্রত্যেক সংগঠন টিকে থাকে তার কতকগুলি শ্রদ্ধা বিন্দুকে কেন্দ্র করে। শৃঙ্খলা, অনুশাসন এবং জাতীয় সাংস্কৃতিক শ্রদ্ধা জ্ঞাপন জাতিকে মহান ও ঐক্যবদ্ধ করে। এই লক্ষ্য নিয়েই বন্দনীয় লক্ষ্মীবাঈ কেলকর এই মাতৃ সংগঠনের প্রতিষ্ঠা করেন এবং নিত্য শাখার মাধ্যমে তা পরিচালিত হয়। মৌসিজির বন্দনীয় লক্ষ্মীবাঈ কেলকরের সুমিষ্ট মাতৃসুলভ ব্যবহারের জন্য তাকে সবাই মৌসিজি বলেই বেশি চিনতেন বা আহ্বান করতেন। সমিতিতে যে শিক্ষণগুলো দেওয়া হয়, সেই শিক্ষণগুলোর মধ্যে সমিতির আরাধ্যা দেবী দেবী অষ্টভুজা, যার কাছে সেবিকারা শীল ও চারিত্র, আত্মরক্ষা এবং অসুর নিধনী শক্তি প্রার্থনা করে। সমিতির সূত্র স্ত্রী শক্তি রাষ্ট্রের আধার শক্তি, অর্থাৎ রাষ্ট্রের উত্থানের মূল শক্তি হচ্ছে স্ত্রী শক্তি। রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চাধারিণী, ভারতে সংস্কৃতা নারী মাতা নারায়ণী সদা। রাষ্ট্রের সুদৃঢ়া শক্তি রূপিণী তথা সমাজের ধাত্রীরূপা শক্তি স্ত্রী শক্তি ভারতীয় সংস্কৃতিতে মাতা নারায়ণী রূপে পূজিতা হন। মৌসিজি বলেছেন, স্ত্রী রাষ্ট্রের আধার শক্তি, সমাজের নতুন প্রজন্মকে সংস্কারিত করে তাদেরকে পরাক্রমের শিক্ষা দিয়ে রাষ্ট্রের হিতের উদ্দেশ্যে কাজ করার জন্য প্রেরিত করাই হচ্ছে স্ত্রী অর্থাৎ মায়ের দায়িত্ব, কর্তব্য। সমিতির ধ্যেয় অর্থাৎ উদ্দেশ্য তেজস্বী ও বৈভবশালী রাষ্ট্র গঠন। যে রাষ্ট্র শিক্ষায়, সংস্কারে, জ্ঞানে, বিজ্ঞানে, অর্থ, যশ, প্রতিপত্তি এবং আধ্যাত্মিকতার নিদর্শনে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করতে পারবে, সেই রাষ্ট্রের ধ্যান করব যে রাষ্ট্রের ছবি বিবেকানন্দ এঁকে গেছেন। জাগ্রত, উত্তিষ্ঠিত। সমিতির তত্ত্ব হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব, ভগবা গৈরিক ধ্বজি রাষ্ট্রধ্বজ, এক চালিকা অনুবর্তিতা। অর্থাৎ গুরু গৈরিক ধ্বজকে অনুসরণ করেই আমাদের সমিতির পথ চলা শুরু। গুরু গৈরিক ধ্বজের কাছেই আমাদের বৈভবশালী হতে এবং ত্যাগের মাধ্যমে জীবনকে বহন করতে শিক্ষা গ্রহণ করা। সমিতির আদর্শ যোগ্য মাতৃত্ব, নেতৃত্ব এবং যোগ্য কর্তৃত্ব। এই যোগ্য মাতৃত্বের মধ্যে জিজামাতার মতো আদর্শ মা আমাদের এই ভারতবর্ষে হিন্দু সাম্রাজ্য প্রতিস্থাপনের অনুপ্রেরণা জুগিয়েছিলেন তার বীরপুত্র ধর্মপ্রাণ মহাক্রমশালী শিবাজীকে। নেতৃত্বে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের মতো সাহসী দৃঢ়চেতা নেত্রী, যিনি সন্তানকে পিঠে বেঁধে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন বিদেশিদের হাত থেকে আপন রাজ্য রক্ষার্থে। তার গর্জন স্বরে ছিল ঝাঁসি নেহি দিহুঙ্গা। অহল্যাবাঈয়ের মতো কর্তৃত্ব, যিনি তার শ্বশুর মশাইয়ের দেওয়া দায়িত্ব পালন করেছিলেন নিষ্ঠার সাথে। স্বামী, সন্তান একে একে সকলেই মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন, শোকে বুকে পাথর হয়েছেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি তবুও জমিদারি সঠিকভাবে পালন করেছিলেন, প্রজা পালনের ব্যাঘাত ঘটাননি, প্রত্যেক কর্তব্যের ভারে নুয়েও পড়েননি। হাসি মুখে বাবা মশাইয়ের দিয়ে যাওয়া জমিদারি এবং প্রজাগণ এবং স্টেটের কর্মচারীদের মাতৃ স্নেহে পালন করেছিলেন। সমিতির প্রতিষ্ঠাত্রী বন্দনীয় লক্ষ্মীবাঈয়ের মধ্যে তিনটি আদর্শই বিদ্যমান ছিল। যক্ষা রোগে বড় মেয়ে, দেওর, যা, স্বামী পরপর মারা গিয়েছিলেন। মাত্র 27 বছর বয়সে তিনি বিধবা হয়েছিলেন, কিন্তু ভেঙ্গে না পড়ে বরঞ্চ দ্বিগুণ শক্তিতে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। সমিতির 8টি স: স্বাস্থ্য, শিক্ষা, সংস্কার, সুরক্ষা, স্বাদেশিকতা, সেবা, স্বাবলম্বন এবং স্বাভিমান। এই 8টি স জাতির জীবনে জরুরি, এর উপরেই জাতির মেরুদণ্ড দাঁড়িয়ে থাকে।
সমিতির প্রার্থনা, দেশভক্তি, দিব্য চরিত্র এবং সমুন্নত আদর্শ অনুপ্রাণিত সংঘবদ্ধ সমাজ নির্মাণের এবং তেজস্বী রাষ্ট্রের জননী হওয়ার জন্য সেবিকারা নিত্য প্রার্থনা জানান। একজন মাই একজন শ্রেষ্ঠ নাগরিক তৈরি করতে পারেন। আমরা ভুবনেশ্বরী দেবীকে দেখেছি, বিবেকানন্দের হাত ধরে তিনি শ্রীকৃষ্ণের রথের ছবি দেখিয়ে বলেছিলেন, তুমি ধর্মরথের সারথি হবে, এই হিন্দু ধর্মকে তুমি শ্রেষ্ঠ ধর্মের শিরোপা এনে দেবে। আমরা বিদ্যাসাগরকে, ভগবতী দেবীকে দেখেছি, বিদ্যাসাগরকে তিনি দরিদ্র নারায়ণ সেবায় নিয়োজিত করে দয়ার সাগর বানিয়েছিলেন। বর্তমানে আমরা দেখছি জীবনকে বাজি রেখে দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে বীরচক্র অভিনন্দনের কাহিনী, যা তিনি তার মার কাছ থেকেই পেয়েছিলেন। তার মা আজও অবহেলিত নারীদের, পথচারী নারীদের এবং প্ল্যাটফর্মে থাকা নারীদের, প্রসূতি মায়েদের, গর্ভবতী মায়েদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। আমরা সোনার মেয়ে স্বপ্নার মাকেও দেখেছি, তার নিজের মেয়েকে দেশের মেয়ে বানাতে তিনি মা কালীকে জড়িয়ে ধরে তার প্রার্থনা করেছিলেন, তার মেয়ে যেন দেশকে সোনা এনে দিতে পারে, সোনার মেয়ে হতে পারে। এবং যখন তিনি জিতেছিলেন তখন তিনি মা কালীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে তার আনন্দাশ্রু বর্জন করেছিলেন। হ্যাঁ, সমিতির 5টি উৎসব পালন হয়। এই 5টি উৎসব হলো বর্ষ প্রতিপদা, গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, বিজয়া দশমী উৎসব এবং মকর সংক্রান্তি। প্রত্যেক উৎসবের মূল সকলে একত্রিত হওয়া এবং সেখানে শক্তির উপাসনা করা, আনন্দের মেলবন্ধন করা এবং মিষ্টি মুখে সবার সাথে সবার সম্পর্ক সুন্দর করা এবং দেশ মায়ের চরণে সবাইকে নিবেদন করার অঙ্গীকারবদ্ধ হওয়া। তো রাষ্ট্র সেবিকা সমিতি, রাষ্ট্র সেবিকা সমিতিতে আমরা মেয়েদেরকে 15 দিনের বর্গে, 7 দিনের বর্গে, 3 দিনের পরিচিতি বর্গে বিভিন্ন রকমের আধ্যাত্মিক, শারীরিক, সামাজিক, বৌদ্ধিক বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে তার ভেতরের সুপ্ত শক্তিকে জাগরিত করার চেষ্টা করি এবং সমাজকে রক্ষা করার দায় বহন করার কর্তব্য তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। এই হচ্ছে রাষ্ট্র সেবিকা সমিতির মূল উদ্দেশ্য, যা গোটা মানব সমাজের, এমনকি গোটা বিশ্বের মানুষের জন্যই এটা হচ্ছে কল্যাণকর একটা সংগঠন। নমস্কার। আমরা জানলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্দর আলোচনা। রাষ্ট্রীয় সেবিকা সমিতির যে কাজ চলছে উত্তরবঙ্গে, সে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা এই কাজের যে বর্ণনা করলেন তার থেকে আমাদের একটা স্পষ্ট ধারণা হলো, এটা অন্তত স্পষ্টই বোঝা গেল যে রায়সাহেব পঞ্চানন বর্মা যে প্রতিবাদের ধারা, সংগঠিত উপায়ে যে প্রতিবাদের ধারা শুরু করেছিলেন, সেটাই আজকের এই রাষ্ট্রীয় সেবিকা সমিতি সেই ধারাটাই বহন করে নিয়ে চলছে। আমরা সবাই কামনা করি এই ধারা আগামী দিনে আরো শক্তিশালী হোক, যাতে আমাদের এই যে নারী সমাজ, এই যে মায়েদের সমাজ, তারা যেন আগামী দিনে আর নিপীড়নের শিকার না হয়। ঠিক আছে, বিউটি-এর পরবর্তী বক্তা কে আছে? হ্যাঁ, ধন্যবাদ নন্দিতা দিকে। আমরা সুন্দর একটি বক্তব্য শুনলাম রাষ্ট্র সেবিকা সমিতি বিষয়ে, তার সংক্ষিপ্ত উপস্থাপনা করলেন দিদি। এবারে আমরা আগেও শুনেছি যে এখন গ্রাম বাংলার পরিস্থিতি, আমরা হয়তোবা ভারত উন্নতির পথে এগোচ্ছে, ডিজিটালাইজড হচ্ছে, কিন্তু এই সময়েও এখনো প্রত্যেক গ্রামে গঞ্জে এখনো অনেক খবর পাওয়া যায় যেখানে মেয়েরা অপহৃতা, ধর্ষিতা হচ্ছে, প্রতিনিয়ত হয়েই চলছে। তো সেক্ষেত্রে সেই মেয়েদের সশক্তিকরণ অত্যন্ত প্রয়োজন। আর সেই রকম কিছু মেয়ে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের এই ঘটনাগুলি আমাদের সামনে তুলে ধরবেন বর্তমানে আমাদের মধ্যে উপস্থিত মাননীয় গরিমা বেঙ্গানি দিদি। গরিমা দি। হ্যাঁ, নমস্কার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অদত্তচরণ দত্ত মহাশয়। অদত্ত দা আমাদের পশ্চিমবঙ্গ প্রান্তের আমাদের
অখিল ভারতীয় সহপ্রচার প্রমুখ আছেন, আর উপস্থিত আছেন মাননীয় সাধন দা, আমাদের দাদা, উপস্থিত আমাদের নন্দিতা দি, আমাদের সন্তোষী দি, বাকি আমাদের সেবিকা সমিতির দিদিরা, বিউটি দি, সবাইকে আমার নমস্কার। আজকে বিষয়ে খুবই ভাবনাত্মক বিষয় আছে। প্রথমে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব, যেহেতু বাংলা ভাষা আমার একটু অসুবিধা, তাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেব। আমাদের আজকের বিষয়ে যেটা বলতে বলা হয়েছে সেটা উত্তরবঙ্গের আমাদের লাভ জেহাদ বিষয় নিয়ে। উত্তরবঙ্গের মধ্যে প্রচুর মেয়েরা আমাদের প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত, সে বিষয়টা নিয়ে। তো আপনাদের কাছে কিছু ঘটনা আমি সামনে রাখবো। গত কিছুদিনের অন্তরে আমাদের উত্তরবঙ্গে অনেক এমন ঘটনা হয়েছে যেটা ভাবলেও আমাদের পুরো শরীরটা শিহরণ দিয়ে উঠে। আমরা সবাই জানি জবা রায়, তারপরে মাম্পি সিংহ, এইসব ঘটনাগুলো অনেক পুরানো হয়ে গেছে। এর মধ্যে ঘটিত কিছু ঘটনা রায়গঞ্জ থানার অন্তর্গত লক্ষণীয় নামক একটা জায়গা আছে, যেখানে চাক্ষুষ আমি নিজেও গেছিলাম। সেখানকার একটা মেয়ে, নাম আমি উল্লেখ করলাম না, সে মেয়েটি দুর্গাপুর নামক স্থান আছে, সেটা লক্ষণীয় নামক স্থান আছে, সেখানকার মেয়েটি আর একটা বিধর্মী ছেলের চক্করে পড়ে। আর পড়ার পরে বাড়িতে এতই অত্যাচার শুরু হয় ওর, যে কিছুতেই ওই ছেলেটা ছাড়া থাকতে পারবে না। তারপরে আমাদের সংগঠনের কিছু কার্যকর্তা, দাদা দিদিরা, আমরা সবাই যাই, ওনাকে বোঝানো হয়। আর বোঝানোর পরে মেয়েটা কিছুদিনের জন্য, কিন্তু পরে আবার ওই একই চক্করে পড়ে যায়। এখন অব্দি এই ঘটনাটি চলছেই, তার প্রতিবাদ এখনো পুরোপুরি হয়নি। এরপরে একটা ঘটনা আছে ইটাহার থানা দুর্গাপুর নামক স্থানের। একটি মুসলিম ছেলে একটি মেয়েকে রামপুর নামক জায়গা থেকে, সেই হিন্দু মেয়েটাকে নিয়ে আসে। আর নিয়ে আসার পরে তাকে একটি বাড়িতে সারা রাত ধরে রেখে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। আর ধর্ষণ করার পরে পরের দিন মেয়েটাকে ওরা কোথায় ছেড়ে দেয় সেটা আজ অব্দি তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরকম আরেকটি ঘটনা আছে হেমতাবাদ থানা অন্তর্গত। সেই একই হিন্দু মেয়েকে বাইরে থেকে নিয়ে আসা হয়, অর্থাৎ আমাদের এই রাজ্য থেকে বাইরের মেয়েটাকে নিয়ে এসে তাকে ধর্ষণ করে আর মেরে ফেলা হয়। হেমতাবাদের আরেকটি ঘটনা, ওখানকারও একটা মুসলিম ছেলে আর মেদিনীপুর থেকে একটা মেয়েকে নিয়ে আসে। নিয়ে আসার পরে সে মেয়েটিকে ধর্ষণ করা হয়। আর যখন আমাদের কিছু কার্যকর্তা দাদারা আবার ওই মেয়েটিকে নিয়ে যাওয়ার কথা বলে, তখন ওই মেয়েটাই প্রতিবাদ জানায়। কারণ এতভাবে মেয়েগুলোকে মানসিকভাবে অত্যাচার করা হয়, প্রেশার দেওয়া হয় যে তুমি আমাদের সাথে থাকো, তোমাকে অনেক কিছু দেওয়া হবে। সে এরকম প্রলোভন দিয়ে মেয়েটিকে রাখা হয়েছে। ধর্ষণ হওয়ার পরেও মেয়েটা প্রতিবাদ জানায় না। আর তারপরে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে কার্যকর্তা ভাইকে মেয়েটি মারার চেষ্টা, তাকে বাড়িতে পৌঁছে দেয়। এই ধরনের প্রচুর ঘটনা আমাদের আছে। ডালখোলার একটা ছেলে কুচবিহার থেকে একটা মেয়েকে নিয়ে আসে। নামগুলো আমি এখানে ইঙ্গিত করব না আপনার সামনে, কারণ আমরা সবাই জানি ঘটনাগুলো শুধু আপনাদের চোখের সামনে তুলে ধরা, আর কিছু না। নিয়ে আসার পরে মেয়েটিকে সেই একই ঘটনা ধর্ষিত করা হয়। এই যে দিনের পর দিন আমাদের উত্তরবঙ্গের মধ্যে, পুরো বাংলার যদি কথা বলি তাহলে তো আমাদের প্রচুর ঘটনা আছে, যেমন তুলে ধরা যাবে না এখানে, কিন্তু উত্তরবঙ্গের মধ্যে আমাদের এমন প্রচুর ঘটনা আছে সেগুলো মনকে একদম আতঙ্কিত করে তোলে। এখন কথা এটা নয় যে এই লাভ জেহাদের চক্করগুলো চলছে সেটা কেন হচ্ছে, এই কথাটা খুব ভাবনার আছে আমাদের। আজকে
যেটা আমাদের মনে হয় যে এই ঘটনাগুলোর পেছনে কিছু না হলেও কিছু ক্ষেত্রে আমাদের মেয়েদের দোষ আছে। আমরা মেয়েরা যদি নিজেরা স্বতঃস্ফূর্তভাবে ঠিকঠাক থাকি তাহলে হয়তো কিছু পরিমাণে এই ঘটনাগুলো আমাদের কমবে। আর পুরোপুরি ভাবে এটা বলাও ঠিক হবে না যে মেয়েদের দোষ আমি বলছি না, কিন্তু আমাদের যে ত্রুটিগুলো আছে সেটা আমাদের ঠিক করতে হবে। আমাদের এই ঘটনাগুলো কেন হচ্ছে আমরা সবাই জানি যে এই যে জেহাদের চক্করটা আছে, সে জেহাদের যে ছেলেগুলো আছে তাদের সম্পূর্ণভাবে একটা প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। সেটা আমরা জানি যে কাশ্মীর থেকে নিয়ে নানান কিছু জায়গা আছে যেখানে এই ধরনের প্রশিক্ষণ ওদের দেওয়া হয়। আর দেওয়ার পরে তাদের ছড়িয়ে দেওয়া হয় পুরো ভারতবর্ষে। ভারতবর্ষ শুধু কেন, তার বাইরেও এইসব ছেলেদের ছড়িয়ে দেওয়া হয়। আর তারা কি করে, তারা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যতগুলো আছে তার বাইরে নিজেরা হিন্দু সেজে, এটা বলতে বাধ্য হচ্ছি কেন, এগুলো চাক্ষুষ প্রমাণ আছে অনেকগুলো, তো সেসব ছেলেগুলো ছড়িয়ে যায় ওখানে। আর ছড়িয়ে যাওয়ার পরে আমাদের মেয়েদের এতভাবে প্রলোভিত করে যে তারা এইসব ফাঁদে ফেসে যায়। প্রথম আমাদের দোষ, যেটা আমি দোষ ধরে তুলছি মেয়েদের, কারণ এটা বলতে বাধ্য হচ্ছে একটা দায়িত্বে আসার পর থেকে এইসব ঘটনাগুলো এতভাবে নিজের মনটাকে কষ্ট দিচ্ছে সেটা আর বলে বোঝাতে পারছি না আপনাদের। তারপরে ওরা নানান ভাবে প্রলোভিত করার পরে আর তাদের অনেক উপহার দেয়, অনেক ভাবে তাদের ঘোরাতে নিয়ে যাওয়া বা অনেক কিছু করা, এইসব ধরনের কিছু মানে এমন ওদের প্রমিস গুলো করে যে আমি তোমাকে দেখবো, তোমাকে বিয়ে করব, আর তোমার সাথে সংসার করব, আমি থাকবো, এইসব ধরনের কিছু কথাগুলো দিয়ে আর তাদের প্রলোভিত করে তাদের নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পরে কিছুদিন তাকে উপভোগ করার পরে হয় তাকে ছেড়ে দেয়, হয় তার সাথে কুকর্ম করে তাকে মেরে ফেলে। এই যে ঘটনাগুলো আমরা সবাই জানি, মাম্পি রায়ের মতন মেয়েটা কিভাবে তাকে মেরে ফেলা হয়, কিভাবে ধর্ষিতা করে তাকে একদম পুড়িয়ে মারা হয়। এই ঘটনাগুলো আমাদের প্রত্যেককে ভিতর থেকে একদম, এক কথায় যেটা হিন্দিতে বলা হয় যে কচোট দিতে হ্যাঁ আমি। তো এইসব কথাগুলো একটু ভাবনার দরকার আছে আমাদের। আজকে নন্দিতা দি আমাদের রাষ্ট্র সেবিকা সমিতি সম্পর্কে বললেন, বুঝালেন, আমরা সবাই জানি, খুব সুন্দরভাবে আমরা বুঝলাম, জানিও আমরা। তো আজকে মেয়েদের করণীয় যেটা আছে সেটা হলো, প্রথম হলো নিজেকে নিজে তৈরি করা। সেটা কিভাবে হবে, আমরা শুধু কথা বললে নিজেরা তৈরি হচ্ছি না, আমাদের আত্মবিশ্বাসকে প্রথম বাড়াতে হবে আমাদের। সে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমরা একটা প্ল্যাটফর্ম দরকার আছে আমাদের। সে প্ল্যাটফর্মটা কি আছে, সেটা হলো আমাদের কিছু সাংগঠনিক কাজ করতে হবে, একটা জায়গাতে এসে আমাদের কিছু প্রশিক্ষণ নিতে হবে। সে প্রশিক্ষণ আমরা রাষ্ট্র সেবিকা সমিতির মাধ্যমে নিতে পারি। এই নেওয়ার পরে মেয়েদের মধ্যে একটা যে আত্ম স্বাবলম্বন আসছে, একটা সেলফ কনফিডেন্স আসছে, সে কনফিডেন্স আমরা পাচ্ছি। আর তারপরে ধীরে 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 সমাজ থেকে এই ধরনের কুরীতিগুলো, এই ধরনের কুকর্মগুলো বন্ধ হবে, এটা আমাদের পূর্ণভাবে আশা আছে। এটা আমরা সবাই জানি যে কোনো কিছু কুকর্মগুলো বন্ধ করা এতটাই সহজ নয়, কিন্তু চেষ্টা করা আমাদের কাজ আছে। আমরা অবশ্যই চেষ্টা করব, এটা আমরা সবাই মনে রাখবো। আর সে চেষ্টাটা কিভাবে হবে, প্রথমত আমাদের একটা, আগেই বললাম যে প্ল্যাটফর্ম লাগবে। তো সেই প্ল্যাটফর্মটা আমরা, বললেন নন্দিতা দি, সেটা পাচ্ছি। আর প্রচুর কথা এমন আছে যেগুলো না বললেই আর হচ্ছে না। আমাদের মেয়েদের প্রথম স্বাবলম্বী হওয়া, নিজেরকে নিজে তৈরি করা, আর তারপরে কিছু এমন আমাদের পরিবেশ তৈরি করা যে যেখান থেকে আমরা নিজেকে ঠিক রাখতে পারি। আজকাল এই মিডিয়ার মাধ্যমে আমরা যেভাবে ভালো কিছু পাচ্ছি, তেমনি মানে নিজেকে ক্ষতি করার বা নিজের কিছু লোকসান করার কিছু কিছু এমন জিনিস আছে সেগুলো আমাদের প্রচুর পরিমাণে মেয়েদের ক্ষতি করছে। তো প্রথমত মেয়েদের কাছে এটা অনুরোধ থাকলো আমার, যে আমরা ওই সব নেগেটিভ দিক দিয়ে নিজেকে সরিয়ে রাখবো, আর যতটা হতে পারে নিজেকে সেফ রাখার চেষ্টা করবো এইসব দিক দিয়ে। কারণ আমরা যদি ঠিক থাকবো তাহলে আমার মনে হয় যতটা দূর যে কারোর ক্ষমতা নেই যে আমাদের কিছু ক্ষতি করতে পারে। তো আমাদের ভেতরে যখন একটা কনফিডেন্স চলে আসবে, একটা আত্মবিশ্বাস চলে আসবে,
তখন আমরা কখনোই কেউ আমাদের সামনে আমাদের এসে আর আমাদের প্রতারিত করবে এত ক্ষমতা কারণ হবে না। সেটা লাভ জেহাদ হোক বা রাস্তায় চলতে ফিরতে অনেক সময় আমাদের অনেক মেয়েদের বা আমাদেরও সাথেও এরকম হয়, কারণ আমি এগুলো নিজেও প্রত্যক্ষভাবে নিজে ভুগেছি যে প্রচন্ড ভাবে আমাদের ছেলেরা প্রতারিত করে, অনেক কথার মাধ্যমেও করে, অনেক কিছু টন্টিং এর মাধ্যমে বা অনেক কিছু কার্যকলাপের মাধ্যমেও করে। তো আমাদের ভেতরে নিজেরা যখন আমরা একটা স্বাবলম্বন তৈরি করে নেব, আত্মবিশ্বাস তৈরি করে নেব, তখন কারোর ক্ষমতা হবে না যে আমাদের এই ধরনের কুকর্ম আমাদের সাথে করতে পারবে। যে কথাগুলো আপনাদের বলছিলাম যে ছেলেরা আমাদের কিভাবে এভাবেই মুসলিম থেকে হিন্দু সেজে যাচ্ছে, তারা নিজের নাম পাল্টে নিচ্ছে আর মেয়েদের এভাবে ভুলিয়ে ভুলিয়ে এত সব ঘটনা করছে। তো তার পেছনে যদি আমরা মেয়েরা নিজেকে একটু ঠিকঠাক রাখি, কেনই বা আমরা এদের প্রলোভনে পড়বো, কেনই বা এদের কথার মতন আমরা চলবো? তো এইসব কথাগুলো যদি আমরা, ছোট ছোট কথাগুলো কিন্তু নিজেকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমার মনে হচ্ছে এই ধরনের ঘটনা আর আগামীতে হবে না। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মেয়েরা ছোট ছোট বিষয়ে খুব নিজেকে মানে এতটাই ওরা নিজের বিশ্বাসটা হারানোর মতন হয়ে যায় যে প্রত্যেকের কথার ইয়েতে চলে আসে, ঝাঁসাই পড়ে যায়। সে ঝাঁসায় যদি আমরা না আসি, তাহলেই হয়তো এই ধরনের কুকর্মকে আমরা বন্ধ করতে পারবো, সমাজ থেকে এই ধরনের কুরীতি আমরা বন্ধ করতে পারবো। এরকম পূর্ণ আত্মবিশ্বাস আমাদের রাষ্ট্র সেবিকা সমিতির বোনেদের, তার বাদে আরো যারা আমাদের বোনরা আছে তাদের প্রত্যেকের আছে। আশা করব আপনারা এই বিষয়ে আরো ভালো করে ভাববেন, আরো চিন্তা করবেন। এটা বলে আমি আমার ক্ষুদ্র কথাগুলো শেষ করবো এখানেই। নমস্কার। আমরা একটা অসাধারণ বক্তব্য শুনলাম। গরিমাদির বক্তব্য যখন শুনছিলাম গায়ে কাঁটা দিচ্ছিল। জাতির প্রতি অপমান, এই অত্যাচার সত্যি ভাবা যায় না। আজকে একটা পুণ্য দিন, আমরা জানি স্বামী বিবেকানন্দের চিকাগো ভাষণের 127তম বর্ষ। এরকম একটা পুণ্য দিনে, পুণ্য তিথিতে আমরা এখানটায় আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। স্বামীজি কি বলেছিলেন, এই যে অতগুলো সমস্যা আমরা বললাম, মায়েদের এতগুলো সমস্যার কথা এখানে আলোচনা করা হলো, মায়েরাই তুলে ধরলেন, আমরা শুধু শ্রোতা হিসাবে থাকলাম। তো স্বামীজি কি বলেছিলেন এই সব ব্যাপারে? স্বামীজির একটাই বক্তব্য, আমি একটু পাঠ করছি স্বামীজির কথা থেকে। নারীদের সম্পর্কে আমাদের হস্তক্ষেপ করার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত। নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করে নিতে পারে। তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না, করবার চেষ্টা করা উচিত নয়। আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতন আমাদের মেয়েরাও এই যোগ্যতা লাভে সমর্থ। স্বামীজি আরো বলেছেন, স্বাধীনতাই উন্নতির প্রধান শর্ত। আমরা বলি না নারী স্বাধীনতা, স্বাধীনতা দিলেই সবকিছু হয়ে গেল। স্বামীজি এই ব্যাপারে বলেছেন, স্বাধীনতাই উন্নতির প্রধান শর্ত। এটা ভুল, মহাভুল। যদি কেউ মনে করে যে আমি এই নারীর বা এই শিশুটির মুক্তির ব্যবস্থা করে দেব, বারবার আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে বিধবা বিবাহ এবং নারী সমস্যা সম্পর্কে আমার কি মত। আমি এই প্রশ্নের উত্তরে বলে দিতে চাই, আমি কি বিধবা যে এরকম অর্থহীন প্রশ্ন করছো? আমি কি মেয়ে যে তোমরা আমাকে বারবার ধরে ওই এক প্রশ্ন করো? মেয়েদের সমস্যা সমাধান করবার তোমরা কে? তোমরা কি ভগবান নাকি যে প্রতিটি বিধবা প্রতিটি নারীর উপরে কর্তৃত্ব করে চলবে? খবরদার, হাত সরিয়ে নাও। মেয়েদের সমস্যার সমাধান মেয়েরা নিজেরাই করবে, এটা স্বামীজি বলেছিলেন। স্বামীজির আরো বাণীগুলো আমরা জানি, আগুন ঝরানো বাণী। হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দয়াবন্তী। ভারতের নারীর আদর্শ মাতৃত্ব, সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীলা জননী। এগুলো স্বামীজি বলেছেন। তো যাই হোক, স্বামীজির পথ ধরেই আমাদের সমস্যা সমাধানের খোঁজ করতে হবে। উপস্থিত সমস্ত মাতৃমণ্ডলীকে আমার নমস্কার। পরবর্তীকালে বিউটি আমাদের মধ্যে অদ্বৈতদা আছেন, তুমি একটু এই বিষয়টা একটু বলে দাও। ধন্যবাদ গরিমাদিকে। আর তার সাথে বীর সন্ন্যাসী স্বামীজির আজকে শিকাগো সম্মেলনে যে হিন্দু জাগরণ, মানে হিন্দু ধর্মের যে
উত্থাপন তিনি করেছিলেন তার 127 বর্ষ উপলক্ষে সাধনদার সুন্দর কিছু স্বামীজির বাণী সাধন মুখ থেকে আমরা শুনলাম। সাধনদাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অদ্বৈত চরণ দত্ত, অদ্বৈত দা। উনি আমাদের সামনে কিছু বিষয় রাখবেন। আমরা অদ্বৈত দার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে থাকি। দাদা, আপনাকে আগ্রহ করছি, আপনি আপনার বিষয় রাখুন। নমস্কার। উপস্থিত আজকের এক গুরুগম্ভীর আলোচনার আজকের সঠিক দিন আমরা বেছে নিয়েছি। আজকের তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর। আজকের তারিখ 11ই সেপ্টেম্বর, কিন্তু সালটা ছিল 1893। 127 বছর আগে স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে যে বিশ্ব বিজয়ী দিবস হিসাবে আমরা পালিত করছি, তিনি হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব সেখানে তুলে ধরেছিলেন। আর হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তিনি সেটা সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। যেন আজকের দিনে আমরা যে নারী জাগরণের, নারী সশক্তিকরণ আমরা আলোচনায় সবাই রেখেছি, তার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের এখানে রাষ্ট্র সেবিকা সমিতির দিদি, আমরা জানি নন্দিতা দি অনেক দিন থেকে চেষ্টা করছেন, তিনি এই কথাগুলো আমাদের সামনে আবার তুলে ধরলেন। ঠিক তেমনি আমাদের এখানে বিথিকা দি বা আমাদের এখানে সন্তোষী দি, যারা এই কথাগুলো তুলে ধরলেন, তাদেরকে অভিনন্দন। এই ধরনের সাহসিকতার পরিচয় দেওয়ার দরকার আছে। গরিমাদি আজকের যে জ্বলন্ত সমস্যা নারী জাতির কাছে, সেটাও তিনি সুন্দরভাবে তুলে ধরলেন। আজকের এই সঞ্চালনে বিউটি দিকে নমস্কার, কারণ আমরা জানি যে আজকের এই দিনে অনেক লোক এই ধরনের বিষয়গুলি শুনছেন। সাধনদা অনেক দিন থেকে চেষ্টা করছেন উত্তরবঙ্গ পেজের মধ্যে অনেক জ্বলন্ত সমস্যাকে তুলে ধরার, কিন্তু এটা শুধু সমস্যার তুলে ধরার নয়, আমাদের সমাধানের উপায়ও বের করতে হবে। সেজন্য স্বামী বিবেকানন্দের আজকের চিকাগো ভাষণের আজকের 127তম দিনে স্বামীজির চিকাগো ভাষণ, সেটাও আমাদের সবাই পড়া দরকার, বলা দরকার, আমাদের ছেলে মেয়েদের চর্চা করানো দরকার। নারী সম্বন্ধে তিনি বলছেন, নারী তুমি নারায়ণী। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে নারী জাতি মাতৃজাতি, মাতৃদেব ভব। এই কথাটা শুধু নয়, স্বামীজির কথাগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব স্বামীজি আবার সবাইকে বীর বিক্রমে, সাহসের সঙ্গে, পুরুষার্থের সঙ্গে তিনি দাঁড়াতে বলেছেন। তিনি গুরু গোবিন্দ সিং এর কথা বলতেন। এই ধরনের আর সমাজ যখন হবে তখন এই ধরনের সমাধান হতে পারে। তো আমরা সেই সমাজ জাগরণের জন্য আমরা এগিয়ে এসেছি। আপনাদেরকে আমি নিশ্চিত রূপেও আর অভিনন্দন জানাবো। স্বামীজি বারবার একটা কথা সবাইকে তুলে ধরতেন, সারা বিশ্বতে তিনি একটা গল্প বলতেন। স্বামীজি বলতেন যে আমি তো সেই ভারতবর্ষের থেকে এসেছি, মুনি ঋষিদের দেশ থেকে এসেছি, রামায়ণ মহাভারতের দেশ থেকেই। প্রাচীন সভ্যতার যখন বিশ্বের অন্যান্য দেশগুলো অসভ্যতার অন্ধকারে যুগে ছিল, তখন ভারতবর্ষ সভ্যতার চরম শিখরে ছিল, সেই দেশ থেকে আমি এসেছি। আমার দেশের কথা তিনি তুলে দিয়ে সেখানকার লোকেদেরকে যে সম্বোধন করেছিলেন, প্রথম বাক্য, প্রথম যে শব্দ তার মুখ থেকে বেরিয়েছিল, চিকাগো ধর্ম সম্মেলন যেখানে আমেরিকাতে হয়েছিল, তিনি সেখানে যে ঘোষণা করলেন, প্রথম যে অধিবেশন, প্রথম দিনের তিনি অধিবেশনের প্রথম সত্রে আর তিনি কিছু বলতে চাইলেন না, কি বলবেন ভাবছিলেন। দ্বিতীয় সত্রে তো তার নাম প্রস্তাব হলো, তিনিও সেটা অস্বীকার করলেন। তৃতীয় আর অধিবেশনে 11ই সেপ্টেম্বরের প্রথম দিনের তৃতীয় সত্রে তিনি যখন দাঁড়িয়ে বললেন, মা কালীকে স্মরণ করলেন, ঠাকুর রামকৃষ্ণ মা শারদামণিকে স্মরণ করলেন, স্মরণ করে তিনি যে প্রথম কথা বললেন, সেই চিকাগো সম্মেলন কলম্বাস ইনস্টিটিউট হল, যেখানে খ্রিস্টানরা 99% খ্রিস্টান যারা এই সভা আয়োজন করেছিল, সেখানে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সেখানে স্বামী বিবেকানন্দ পৌঁছেছিলেন।
পৌঁছানো শুধু নয়, সেখানকার আশ্রয়দাতা সেখানকার একজন মহিলা, আর সেই আমেরিকার মহিলা, তার বাড়িতে তিনি থেকে সেখান থেকে পত্র নিয়ে সেই ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। আর একজন বীর সন্ন্যাসী যখন দাঁড়িয়ে বলছেন, হে আমার আমেরিকাবাসীর ভাই বোনেরা, প্রথম শব্দ তার মুখ থেকে যখন বেরিয়েছিল, ও মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, আমেরিকাবাসীর 8,000 লোক সেখানকার এই কথাটা শোনার পর তারা শান্ত হয়ে আর 1 মিনিট চুপ হয়ে গেল। তারপর তারা রিয়েলাইজ করলো কি বলছে কি। তারপর তারা টেবিল বাজাতে আরম্ভ করলো, তালি বাজাতে আরম্ভ করলো, নাচতে আরম্ভ করলো। 5 মিনিট ধরে তালি বাজছে। তার কারণ কি? তার কারণ এর আগে যেসব বক্তারা বক্তব্য রেখেছিল তারা সম্বোধন করেছিল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান অফ আমেরিকা। লোকেদের মধ্যে প্রভাব পড়েনি, কিন্তু স্বামীজি ভারতের অন্তরাত্মা কে জাগ্রত করার যে চিন্তা, ভারতের মনীষীদের যে চিন্তা, আমাদের শাশ্বত ভারতের যে চিন্তা তিনি ধরে ধরলেন, হে বিশ্ববাসী তোমরা আমার ভাই বোন। এই যে মনোভাবনা, এই মনোভাবনাকে তিনি সেদিন তুলে ধরে 3.5 মিনিটের ভাষণ, আজকের শিকাগো, সেই ভাষণটা পড়া দরকার। আর তার মধ্যে তিনি সম্পূর্ণ হিন্দুত্বকেই তুলে ধরেছেন, এবং যেসব লোকেরা আমাদের দেশের উপর আক্রমণ করেছে, শোষণ করেছে, তাদের বিরুদ্ধেও আর বিষোদ্গার করেছেন। শুধু নয়, বিশ্বের লোকেরা যখন কষ্ট পেয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে, সে কথাও তিনি তুলে ধরেছেন। সেই জন্য আজকের এই দিন বিশ্ব বিজয়ী দিবস। স্বামী বিবেকানন্দ যে কথাগুলো গল্পের ছলে বলতেন, আজকে ভারতবাসীকে আপনারা যে কথাগুলো স্পষ্ট ভাষায় বললেন, স্বামীজি গল্পের আকারে বলতেন। স্বামীজি বলতেন যে জঙ্গলে একটা সিংহ এবং সিংহী ছিল। সিংহীটা গর্ভবতী ছিল। একদিন পাহাড়ের উপর থেকে চড়তে গিয়ে নিচে দেখলো কতগুলো ছাগল আর ভেড়া চড়ছিল। সিংহীটা ক্ষুধার্ত ছিল, পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পর সেই ক্ষুধার্ত সিংহী সেই ভেড়া বা ছাগল খেতে পারলো না, সে মারা গেল। তার পেট ফেটে বাচ্চাটা বেরিয়ে পড়লো। বাচ্চাটা ছটফট করছিল, কিন্তু সিংহী মারা গেল। তার বাচ্চাটাকে তুলে নিয়ে গেল একজন মেষ ভেড়া যারা চড়াচ্ছিল, ছাগল চড়াচ্ছিল, সেই লোকটি দেখলো একটা ছোট্ট সিংহ বাচ্চা, তাকে বড় করলো, ছাগলের দুধ খাওয়ালো, কিংবা তাকে ধীরে ধীরে ঘাস ধান খাওয়ালো কিনা জানি না, কিন্তু ধীরে ধীরে সে বড় হতে আরম্ভ করলো। আর ছাগল ভেড়ার সঙ্গে চড়তেই যেত, স্বাভাবিক। দীর্ঘদিন চলার পর তার আকৃতি বড় হতে আরম্ভ করলো, কিন্তু তার স্বভাব সব ভেড়া ছাগলের মতন হতে আরম্ভ করলো। তার আওয়াজ ভেড়া ছাগলের মতন ব্যয় করতে আরম্ভ করলো। একদিন চড়তে গিয়ে পাহাড়ের উপরে আরেকটা বড় সিংহ ছিল। সেই সিংহটা দেখতে পেল যে ভেড়ার মাঝখানে কি এটা। পাহাড়ের উপর থেকে যখন দেখলো যে ছাগল ভেড়ার মাঝখানে, এটা তো একটা সিংহ বাচ্চা, তার আশ্চর্য লাগলো। সে নিচে ধীরে নামলো, নামার পর কাছাকাছি এসে একটা ঝাঁপ দিয়ে সেই বাচ্চা সিংহটাকে ধরলো। যেই ঘাড়ে কামড় দিয়ে ধরেছে, তো সিংহ বাচ্চাটা চিৎকার করে উঠলো, ম্যামে করে। বড় সিংহটা অবাক লাগলো, বলো আরে তুই তো সিংহ শাবক, তুই ম্যামে করছিস কেন? তখন সিংহ বাচ্চাটা বললো, তোমাকে দেখে আমার ভয় করছে। দেখো আমার দাদা ভাই সব চলে যাচ্ছে, সেই ভেড়াগুলোকে ছাগলগুলোকে দেখিয়ে বলছে আমার আত্মীয় সব চলে যাচ্ছে, তুমি আমাকে ছেড়ে দাও। বলো ওগুলা তোর আত্মীয় নয়, ওগুলা ভীরু কাপুরুষ, তুই তো সিংহ শাবক। বলো না 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 না, তোমাকে দেখে ভয় করছে, তোমার কেমন পায়ের নখ, তোমার কেমন মোচ, তোমার কেমন চেহারা, আমাকে ছেড়ে দাও। ব্যয় করছে, তাকে ধমক দিল, খবরদার ব্যয় করবি না, তুই তো সিংহ শাবক। ওগুলা ভীতু দুর্বল। তাকে কিছুতেই বোঝাতে পারে না, টানতে টানতে সামনে পাহাড়ি নদীর জল স্বচ্ছ তার ধারে নিয়ে গেল। বড় সিংহটা তার ঘাড়ে ধরে তাকে বলল, দেখ আমার মুখটা দেখলি? বলে দেখলাম। বলে তোর ছবিটা এই জলের ছায়াতে তুই দেখ। সিংহ বাচ্চা চার ছায়াটাকে দেখলো, আর বড় সিংহটাকে দেখলো তার মুখ। একবার দেখে, একবার নিজের ছায়াটাকেও দেখে। বললো লাগে তো একই, কিন্তু ব্যয়। আরে ব্যয় করছিস কেন? বললো না আমার আর তো মিল আছে, কিন্তু ব্যয়। ব্যয় কি? একটা ধমক দিল, একটা গোত্তা মারলো কিনা জানি না, কিন্তু তার আওয়াজ তাকে সিংহ হিসাবে হালুম শেখালো, লাফাতে শেখালো। এটা হলো স্বামীজি বলতেন। সারা ভারতের পরিব্রাজক বিশ্ব বলেছেন, হিন্দু সমাজের আজকের আপনারা যে সিংহের আওয়াজ দিচ্ছেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, এই আওয়াজকে, স্বামীজির আওয়াজকে তুলে ধরতে হবে। নারী তুই নারায়ণী, জাগো, সমাজ রক্ষা হবে, জাতি বাঁচবে। সারা উত্তরবঙ্গ না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে নারীর অপমান। আমি প্রণব মুখার্জির কাছে দেখা করতে গেছিলাম
প্রাক্তন রাষ্ট্রপতির কাছে। তিনি দুঃখ করে বলছিলেন 35 বছর 40 বছর ধরে পশ্চিমবঙ্গের অপমান, বর্তমান সরকার একই কাজ করে চলেছে। দুর্গা পূজার অপমান, সরস্বতীর অপমান। আচ্ছা, এটা তো পৌত্তলিকতা। স্বামীজি পৌত্তলিকতার বিরুদ্ধে যারা বলতো তাদের মধ্যে গর্জে উঠতেন। স্বামী বিবেকানন্দকে যদি স্মরণ করি তাহলে আমরা দেবী দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর, আমরা গণেশের, আমরা দেশ, এটা আমরা কার্তিকের দেশ। তাহলে কখন জাগবে? প্রণব মুখার্জি বলছেন আজকের এই সরকার কি করতে চায়। তিনি গর্জে উঠেছিলেন, তিনি মারা গেছেন, কিন্তু আমরা অনেক অনেক লোক যারা গর্জে উঠেছে ঠিকই, বলেছে ঠিকই, এগিয়ে আসেনি। আমি আপনাদেরকে এই এগিয়ে আসার জন্য বলবো যে আজকের আমাদের নারী শক্তির জাগরণ চাই, স্ত্রী শক্তির জাগরণ চাই, তাহলে সমাজ রক্ষা হবে। এই কারণেই আমরা দেখেছি বড় বড় মনীষী মায়ের কারণেই তারা বড় হয়েছে। আমাদের দেশের মা কখনো আর পুত্রকে বীর পুত্র করেছে, কখনো মা স্ত্রী হয়েছে, তার স্বামীকে প্রেরণা দিয়েছে। কখনো মা শুধু থাকেনি, তার মেয়ে হিসাবে মায়ের বাবার আর মুখোজ্জ্বল করেছে অনেক মেয়ে। কল্পনা চাওলার কথা বলুন, কত। আজকে আমরা যদি সিনেমা জগতের, আমরা যদি কঙ্কনার কথা আর দেখি, তা সে গর্জে উঠেছে। আরেকদিকে কলঙ্ক মা, অনেক দিকে বেটি। আজকের আধুনিকতার নামে আর আজকের আর যখন আমরা আর দেখি টিভিতে কিংবা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে নারীর, আর কেমন ভাবে তারা প্রদর্শন করছে নিজেকে, এটা কোথাও না কোথাও আমাদের অপমান। সেই জন্য আজকে আমরা যারা এগিয়ে এসেছি, আমি আপনাদের বলবো যে মার কারণে ছেলে কত বড় হয়েছে। ঠাকুর পঞ্চাননের মা তাকে জন্ম দিয়েছে, তিনি সংস্কৃত পড়তে পারতেন না, সংস্কৃত জানতেন না। ঠাকুর পঞ্চাননের মা এবং বাবা খুব সাধারণ পরিবারে, খোলসামারির মাথা ভাঙা। আর তিনি তার যে সন্তানকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে কখন দেখলেন? তিনি সংস্কৃত পণ্ডিত হলেন, তিনি MA পাস করেছেন, এখানকার কুচবিহারে জেঙ্কিন্স স্কুলে পড়াশোনা করেছেন। সারা উত্তরবঙ্গ জুড়ে তিনি জাগরণ করেছেন, শুধু নয় সমস্ত সমাজকে, ক্ষত্রিয় সমাজকে জাগরণ করেছেন। 1905 থেকে 1907 সাল পর্যন্ত রবীন্দ্রনাথের সঙ্গে দেশ বিভাজনের বিরুদ্ধে, বঙ্গ বিভাজনের বিরুদ্ধে গর্জে উঠেছেন। সাধনদা বলছিলেন যে অনুশীলন সমিতির সঙ্গে তিনি কাজ করেছেন। শুধু তাই নয়, 1910 সালে ঠাকুর পঞ্চানন 1,86,000 লোককে করতোয়া নদীর তীরে দেবীগঞ্জে তিনি তাদের সংকল্প পাঠ করালেন, বৈদিক মন্ত্র উচ্চারণ করে বললেন যে ক্ষত্রিয় তুমি উপনয়ন ধারণ করো। আমরা একটু আগে দিদির কাছে শুনছিলাম তার যে বিখ্যাত কবিতা ডাংধরি মাং। কখন আমাদের মায়েরা লাঠি ধরবে? যে যেটা দিয়ে ধান আর চাল, আর ধান থেকে চাল তৈরি করা হয়, চালের গুঁড়ো তৈরি করে, সেই সামগান আমাদের বাড়িতে আছে কি? মায়েদের কাছে আমরা দেখি যখন রাষ্ট্র সেবিকা সমিতির কথা নন্দিতাদি বলছিলেন যে প্রত্যেকে লাঠি খেলা শিখবে, ছোড়া খেলা শিখবে, সাহস হবে, শরীরচর্চা করবে, এই কেন্দ্র কোথায়? ঠাকুর পঞ্চানন এইরকম আখড়ার কথা বলেছেন। তো যদি আমরা সত্যিকারের তার আর প্রতি শ্রদ্ধাশীল হই, উত্তরবঙ্গে আমরা যদি দেখি, তাহলে জায়গায় জায়গায় এই কেন্দ্র। তার জন্মদিনে কে আমরা তার মাকে সম্মান জানাবো, তার মায়ের কথা বলবো। এই ধরনের একটি আজ সমাজকে জাগাতে গেলে আমাদেরকে নিজেদেরকে নিশ্চিত রূপে এগিয়ে আসতে হবে। আজকে জগদীশ চন্দ্র বোস, তার মা গ্রামে থাকতেন, তার বাবা ব্যারিস্টার বর্ধমানের, মা গ্রামে থেকে ছেলেকে পড়াচ্ছেন। সবাই বললো বুদ্ধিমান ছেলে শহরে যাবে, মা বললো না, এখানেই থাকবে। বাবা মার কথা স্বীকার করে নিল, বাংলা ভাষায় পড়াশোনা করলো, মাতৃভাষায় শিক্ষাদান। কিন্তু শ্রেষ্ঠ সায়েন্টিস্ট হয়েছিলেন। আজকে যখন এই আধুনিক যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের এই বার্তাগুলো সমাজের কাছে তুলে ধরছি, এই আবিষ্কারকর্তা, রেডিও আবিষ্কারকর্তা, পরবর্তীকালে ইন্টারনেট বা মোবাইল ইত্যাদি, আমরা তো বিদেশের নাম শুনি, কিন্তু এর মূল আবিষ্কারকর্তা জগদীশ চন্দ্র বোস কলকাতায় যখন পড়ছেন মাকে নিয়ে এসছেন। মায়ের একটা ঘরে থাকে, নিজে হোস্টেলে থাকে। মাকে বললো, মা আমি একটা যন্ত্র আবিষ্কার করেছি, তোমার কাছে একটা যন্ত্র রাখলাম। বলে কি? বলে তুমি খালি দেখবে এই যন্ত্রে কতক্ষণ আওয়াজ হচ্ছে, তার রিডিংটা নেবে। তাও চলবে। তো জগদীশ চন্দ্র বোসের
প্রথম আবিষ্কার হলো বিনা তারে শব্দ কি করে মার কাছে যাচ্ছে। মা সেটা নিয়ে জানালো, ছেলে সফল হলো। এগিয়ে আসলেন কে? ভগিনী নিবেদিতা, নারী তু নারায়ণী। ভগিনী নিবেদিতা তাকে বিশ্বের দরবারে নিয়ে গেল। আজকে নন্দলাল বসুকে কে নিয়ে গেল? নন্দলাল বসু শ্রেষ্ঠ শিল্পী, ভারতের শিল্পকে তুলে ধরার জন্য নিবেদিতা নিয়ে গেলেন মহেঞ্জোদারো হরপ্পাতে। কি শিল্প তুমি তৈরি করছো? নোংরা শিল্প নয়, ভারতের ঐতিহ্যকে, গৌরবশালীকে, আমাদের কত বড় শিল্পকে তুলে ধরলেন তিনি। কে জাগালেন? নিবেদিতা। বিবেকানন্দ যখন আমেরিকা যাচ্ছেন, আমেরিকা যাওয়ার আগে অনুমতি চাই। কার অনুমতি? মার অনুমতি। মার অনুমতিকে মা শারদামণি অনুমতি দিলে যেতে পারবেন। ভগিনী নিবেদিতা একজন বিদেশিনী, তাকে কাজ করতে পারবে না, এখানে সাদা চামড়া দেশ থেকে এসছে, লোকেরা মানবে না। বিবেকানন্দ বলছে আমি পারবো না। বলে তাহলে ভগিনী নিবেদিতাকে কে প্রথম স্বীকৃতি দিল? তো নিবেদিতা প্রথম গেলেন মা শারদার কাছে। বিবেকানন্দ জানতেন যে আমি পারবো না, তো বললো তুমি মা শারদার কাছে যাও, যদি তুমি তার কাছে অনুমতি পাও তাহলে তুমি পারবে কাজ করতে। ভগিনী নিবেদিতা একজন বিদেশিনী, মহিষী রমণী, মিস মার্গারেট নোবেল সিস্টার নিবেদিতা মার কাছে গিয়ে দাঁড়ালেন। মা শারদামণি 1 মিনিট দেখলেন, দেখার পর প্রথম যে শব্দ বললেন খুকি, কোলে জড়িয়ে ধরলেন। বিবেকানন্দ বললেন হয়ে গেছে, পাস। নিবেদিতা কি কাজ করলেন? নারী শিক্ষা, মেয়েদের শিক্ষা, মাতৃভাষা, নারী জাগরণ। শ্রেষ্ঠ লোক রবীন্দ্রনাথকে তিনি প্রেরণা দিয়েছেন। রবীন্দ্রনাথ নিবেদিতা সম্বন্ধে লিখলেন লোকমাতা নিবেদিতা। তিনি আজকের আমাদের দেশের নারী, আজকের তিনি কেমন ভাবে বাংলার সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। তোরা বলছিস হেপি ফুররে, তিনি গালি দিচ্ছেন সমস্ত খেলোয়াড়দের। বল ভাই গুরুজি কি ফতে, জয় ভারত মাতা কি যে বল, বন্দে মাতরম বল, জয় মা কালী বল। তিনি মা কালী সম্বন্ধে কবিতা লিখেছেন। ইংরেজরা মা কালী সম্বন্ধে গালি দেয়, আর নিবেদিতা মা কালী দি মা দার কালী পড়া দরকার। তো নারী এই ধরনের জাগরণের দ্বারাই আমরা যদি দেখি, শুধু তিনি শুধু মা নয়, তিনি অনন্ত শক্তির স্বরূপা। আমরা যদি দেখি আমাদের দেশের ঈশ্বর এই অনন্ত শক্তির অধিকারী মায়েদের দিয়েছেন। তাদের সন্তান শুধু নয়, আমাদের দেশের ঈশ্বর যেসব জীব জগৎকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জীব হচ্ছে আজকে মনুষ্য। তার মধ্যে নারী জাতির অনেক ক্ষমতা, অনেক ধৈর্য, কিন্তু বীরত্ব, বীর পুরুষ ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আমরা যদি দেখি আমাদের দেশের অনেক মহিষী রমণী যারা, আমরা সেই আর কাজ করতে চলেছি। আমার বিশ্বাস যে আজকের আপনারা যারা আলোচনায় এখানে যোগ দিয়েছেন, তাদের কাছে আমি আজকের এই বিশ্ব বিজয়ী দিবসে আমি আপনাদের বলবো যে আমাদের এই কাজের জন্য আরো প্রচেষ্টা চালাতে হবে, আরো অনেক বলিদান হবে। একটু আগে যে কথাগুলো শুনছিলাম, তবেই কিন্তু সমাজ আবার উঠে দাঁড়াবে। কিন্তু প্রতিবাদী কণ্ঠ চাই। আমি শুধু গৃহিণী হব না, আমি কারো স্ত্রী হব না, আমি কারো মা হব না, আমার সমাজ, আমার পরিবার, আমি নিজে এই পৌরুষত্বকে জাগ্রত করব, আমার ভিতরে নারী শক্তিকে জাগ্রত করব। আমরা কুটুম্ব ব্যবস্থার কথা বলি, আমার পরিবারের কুটুম্ব, আমার স্বামী, আমার সন্তান, মা বাবা, ভাই বোন, সবাইকে নিয়ে আমরা মিলিত হই কি কমসে কম সপ্তাহে একদিন। পরিবারের মিলন চাই, পরিবারের ইউনিটি চাই। সেটাই পঞ্চানন বলেছেন। ঠাকুর পঞ্চানন বলছেন যে এখানেকার আর যে সমাজ, এই সমাজের মধ্যে এই অফুরন্ত শক্তি আছে। আজকে যখন মহা সংকটের সময় আমরা আর সমস্যায় ভুগছি, সারা বিশ্ব জুড়ে মহামারী এই করোনা, তখন কিন্তু ঠাকুর পঞ্চানন আত্মনির্ভরতার কথা তুলে ধরেছেন। তিনি বলছেন যে গ্রামের কৃষি, দেশীয় জিনিস গ্রহণ করো। তিনি সংস্কৃত শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি এখানকার চিকিৎসা, আয়ুর্বেদিক। আজকেও গ্রাম বাংলার মহিলারা রাজবংশী পরিবারে যদি যাই, দেখবো তাদের বাড়িতে সংক্রমণ কিন্তু কম, কারণ তাদের স্বচ্ছতা, গোবর দিয়ে উঠান পরিষ্কার, প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ, বাড়ির ভিতরে বাইরে জুতো নিয়ে যায় না, তারা বাড়িতে যেসব ঔষধপত্র গাছগাছড়া দিয়েই করে। আমাদের এখানে হাড় ভেঙে গেলে আজকেও আপনি মাথা ভাঙা, আকড়া ঘাটি সব গাছগাছড়া দিই। আজকে সারা বিশ্ব জুড়ে এই আয়ুর্বেদিক চিকিৎসা, ভারতের শিক্ষা। আমাদের উত্তরবঙ্গে তো ভরপুর গাছগাছড়া, ঔষধি আমরা বাড়িতেই তৈরি করতে পারি। আমরা দিয়ে আজকে যদি দেখি, আমাদের এই ধরনের দ্বারাই সমাজের এই মহাসংকট, এই সংক্রমণ থেকে সমাজ বাঁচবে। আরো কিছুদিন আমাদের কষ্ট করতে হবে, পরিবারকে সজাগ করতে হবে।
ব্রহ্মনাদ করাতে হবে, ওঙ্কার ধ্বনি 1 বার 2 বার 10 বার 21 বার পর্যন্ত ওম উচ্চারণ করবে। শরীরের ক্ষমতা অর্জন হবে, শরীর চর্চা করাতে হবে ছেলে মেয়েদের, যোগাসন শেখাতে হবে, নিরোগী সমাজ হবে। সারা বিশ্ব জুড়ে ভারতের দিকে আজকে তাকিয়ে আছে। আমরা নমস্কার শিখালাম, আমরা হ্যান্ডশেক করলাম না, বিশ্ব হ্যান্ডশেক দিয়েছিল। যখন আমাদের সংক্রমণ বাড়ছে, সারা বিশ্বের লোকেরা কষ্টে মরছে, তখন তারা হ্যান্ডশেক বাদ দিয়ে তারা সবাই ভারতের মতন নমস্কার বলছে, কেউ হ্যান্ডশেক করছে না। আমেরিকার সেনেটে, আমেরিকা পার্লামেন্টে, বিশ্বের অনেক দেশেতেই তাদের পার্লামেন্ট শুরুর সময় ব্রহ্মনাদ ওঙ্কার দিয়ে পার্লামেন্ট, সংস্কৃত মন্ত্র দিয়ে। ঠাকুর পঞ্চানন এই কুচবিহারের রাজার সঙ্গে যোগাযোগ করে এখানে সংস্কৃত বিশ্ববিদ্যালয় ছিল, পাড়ায় পাড়ায় সংস্কৃত টোল ছিল, নিজে সংস্কৃত এমএ পাস করেছে। আজকে সব ধূলিসাৎ করে দিচ্ছে। গত 70 বছরের স্বাধীনতার পরই আমরা আবার ঘুরে দাঁড়াতাম। এটাই আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা মানে আমাদের স্বাবলম্বন। আমি পরোপক্ষে নয়, আমাদের দেশের সমস্ত স্বদেশী ব্রত। কেন আমার বাড়িতে চায়না গুডস ঢুকবে? স্বামী বিবেকানন্দ স্বদেশীর ব্রত বলেছেন, তিনি স্বদেশী মন্ত্র শিক্ষা দিয়েছেন। যে পরানুকরণ পরানুবাদের বিরুদ্ধে তিনি বলেছেন, সে আমাদের দেশের সীমাতে সৈনিক লড়াই করছে, সৈনিক বলছে যে আমরা সীমাতে চায়নাকে বিদেশিকে আটকাবো, কিন্তু তোমরা ভারতের ভিতরে তোমরা যারা আছো চায়নাকে আটকাও, বিদেশি আটকাও, মানে বিদেশি জিনিস বয়কট করো। কেন আমার বাথরুমে, কেন আমার রান্নাঘরে, কেন আমার বাড়ির ভেতরে চায়না গুডস, চায়না চিনি বিদেশি জিনিসপত্র ব্যবহার করব? নিবেদিতা তিনি তার চিকিৎসার জন্য এই আয়ুর্বেদিক চিকিৎসা নিয়েছেন। বিধান রায় যখন তাকে অ্যালোপ্যাথি ওষুধ লিখে দিচ্ছে, বললো না, আমার দেশের ওষুধ নেব। এটাই ছিল আমাদের দেশের আর শিক্ষা, বিবেকানন্দের শিক্ষা। আজকে শিকাগো বিশ্ব দিবসের যখন আমরা পঞ্চাননের কথা আলোচনা করছি, তখন নিশ্চিতরূপে ঠাকুর পঞ্চানন আমাদের দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বর্তমান সরকার যে শিক্ষানীতি দিয়েছেন, সেই শিক্ষানীতি কি? সেই শিক্ষানীতি এটাই দিয়েছেন যে আমাদের দেশের ছাত্রছাত্রী স্বনির্ভর হবে, স্কিল ট্রেনিং নেবে, আমাদের দেশের যুবক যুবতীরা আর সৈনিক শিক্ষা নেবে। এখানে ঠাকুর পঞ্চাননের এটাই ছিল আগ্রহ। আমাদের এখানে বীর চেলারায় এখানকার বিদেশি মুসলমানদের এখানে ঢুকতে দেয়নি। রচিত বরফুকন আসাম পর্যন্ত আটকে দিয়েছিল আর বিদেশিদের আক্রমণকে। তো আমাদের এখানে আমাদের যুবক যুবতীদের আজকের এই শিক্ষাই দিতে হবে, সৈনিক শিক্ষা। আমাদের এখানে সেই কেন্দ্র গড়ে তুলতে হবে, চিকিৎসার কেন্দ্র। আজকের উত্তরবঙ্গে সব ডেভেলপ হতে পারে আমরা যদি আমাদের সমাজকে আবার জাগাই। আগামী কয়েকটা দিন আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। আমরা নিশ্চিত দেখবো এক উজ্জ্বল ভারত, এক নবীন ভারত। বিবেকানন্দ যেটা চেয়েছিলেন, ঠাকুর পঞ্চানন আবার বলেছিলেন, যেখানে দেশি নয়, ভাটিয়া নয়, নমসূত্র নয়, সমাজকে জাগরণ, তার মধ্যে পুরুষার্থ ক্ষত্রিয়। তিনি যখন 27 মাঘ উপনয়ন দিবস করছেন, বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন। এখানকার লোকের আর্য সংস্কৃতি রামের বিরুদ্ধে বলতে শুরু করেছে। ঠাকুর পঞ্চানন তাদের বিরুদ্ধে ছিলেন না। তিনি সাধ্য শান্তির জন্য উপনয়ন কিরকম ধারণ করে কিছু দাদন খালি পায়ে আর মা বাবা মারা যাওয়ার পর তিনি থেকেছেন। কেন এটা? তাহলে ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির মান্যতা। আজকে আমরা সবাই হিন্দু। এই সম্পূর্ণ বৃহত্তর সমাজ, এক জাতি, এক দেশ, এক সংস্কৃতি, এক রাষ্ট্রের এই মনোভাবনা, এক সাময়িক আমাদের চিন্তন, এক সাময়িক নেতৃত্ব, এক কালেকটিভ আর চিন্তন আমাদের চাই। এই ধরনের কালেকটিভ নেতৃত্ব নিয়ে আমরা এগোচ্ছি। একজনের দায়িত্ব নিশ্চিত আছে, পদ আছে, কিন্তু আমরা কেউ পদ পোস্ট নিয়ে লড়াই করি না। আমরা আমাদের মনোভাবনা এটাই। তো আমার বিশ্বাস আজকে আমি সবাইকে আর আগ্রহ করব, আমাদের মহত্ব, নারী জাগতির মহত্ব, নারী জাগরণের আবশ্যকতা আমরা বুঝে আরো আমরা নিশ্চিত রূপে কঠোর পরিশ্রম করব। এটাই স্বাবলম্বন, এটাই আত্মনির্ভরতা। আজকের আমরা নিশ্চিত রূপে ভগবান আমাদের শক্তি দিক। আমরা একটা মন্ত্র বলি, আমরা বলি, তেরা বৈভব অমর রহে মা, হাম দিন চার রহে না রহে। আমাদের দেশ মার গৌরব উজ্জ্বল হবে, মুখোজ্জ্বল হবে। বিবেকানন্দ 39 ইয়ার্সে চলে গেছেন, ঠাকুর পঞ্চানন চলে গেছেন, কিন্তু অনেক মহাপুরুষ তারা যে মহাজাগরণের কাজ করেছিলেন, সেই মহাজাগরণের কাজ করতে করতে আমরা যাব। ভগবানের কাছে এই শক্তি প্রার্থনা করব। এই ভগবান আমাদের এই শক্তি দিক। এই মহাসংকটের যে সংক্রমণের থেকে আমরা রক্ষা পাবো ঠিকই, কিন্তু তার থেকে রক্ষা পাবো আজকের যে বিদেশি পাশ্চাত্য আর বিধর্মীরা, এখানকার মাওবাদীরা, এখানকার নারী জাতির প্রতি যে অপমান, এখানকার সংস্কৃতির প্রতি যারা আক্রমণ দিনের পর দিন করে চলেছে, আমার বাড়ির ভেতরে তারা ঢুকছে। এই সময় চুপচাপ বসে থাকতে পারি না। নারী তুই নারায়ণী, মা দুর্গার 10 হাতে 10টা অস্ত্র। আমরাও সেই রকম একটা মানসিকতা নিয়ে আমরা আমাদের প্রতিবাদী কণ্ঠ শুধু নয়,
এক মহা জাগরণের দৃষ্টিতে আজ কাজ করব। আমরা কারো বিরুদ্ধে নয়, আমাদের চিন্তা সর্বেসাঙ্গ বিরোধে নয়, আমরা কারো বিরুদ্ধে কাজ করছি না। আমাদের কাজ এই সমাজকে, এই দৈবিক গুণকে জাগিয়ে তোলা, অসুর প্রবৃত্তির বিরুদ্ধে আমাদের কাজ। এটাই আমাদের মহাজাগরণের কাজ, স্ত্রী শক্তির জাগরণের কাজ। রাষ্ট্র সেবিকা সমিতি বা স্ত্রী শক্তি জাগরণের কাজ, এই কাজটা সারা ভারত জুড়ে করছেন। আমি আপনাদের সবাইকে বলবো এই কাজে এগিয়ে আসুন। আমি এখানে কয়েকটি কথা বলে শেষ করছি। চরৈ বেতি, চরৈ বেতি। ঠাকুর পঞ্চাননের মায়ের নাম চপলা দেবী। হ্যাঁ, চপলা দেবী, ঠিক ঠিক। হ্যাঁ, এবার তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ডিউটি এবার এরপরে সমাপ্তির দিকে কি আছে সেটা বলবে। আমরা অদ্বৈতদার একটা অসাধারণ বক্তব্য শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। অনেকগুলো বিষয় উনি তুলে ধরলেন, অনেকগুলো বিষয়, বহুবিধ বিষয় তুলে ধরলেন। এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার মতন অনেক কিছু উপাদান অদ্বৈতদার বক্তব্য রয়েছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে, মনের মধ্যে গেঁথে রাখতে হবে, এবং গেঁথে রাখলে আগামী দিনে আমরা অবশ্যই কাজের প্রেরণা পাবো। বিউটি। ধন্যবাদ অদ্বৈতদাকে। আমরা সত্যি সমৃদ্ধ হলাম। জীবনের চলার পথের যেন পাথেও আমাদের এই ওনার আজকে বক্তব্যের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আমরা আজকের অনুষ্ঠানের শেষ লগ্নে এসে গেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে পাশে পেয়েছি। সবাই সুস্থ থাকবেন, আর এই কামনায় আজকে শান্তি অর্থাৎ মঙ্গল, সবার কল্যাণার্থে আজকে কল্যাণ মন্ত্র পাঠ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি আমরা করব। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। নমস্কার সবাইকে। নমস্কার।